তখন তার মামলা তখন তাদের মামলাটা, এটা বাদী হোক রাষ্ট্র প্রসিকিউশন হোক, তাদের মামলাটা প্রমাণ প্রমাণ করার জন্য প্রয়োজন হয় সাক্ষ্য প্রমাণ। তো স্যার। সাক্ষ্য প্রমাণ যে প্রয়োজন হয়, সে সাক্ষ্য প্রমাণ কিন্তু অবারিত না, সীমাহীন না। একটা নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে কি কি সাক্ষ্য দেওয়া যেতে পারে, কেবল সেই প্রয়োজনীয় সাক্ষ্যটুকুই উপস্থাপনের জন্য আদালত অনুমতি দিবে। সেই প্রয়োজনীয় সাক্ষ্যগুলো কি কি, সেগুলোই বলা হয়েছে সেকশন দ্বিতীয় অধ্যায়ের সেকশন 6 থেকে 55 পর্যন্ত ধারাগুলোতে। অর্থাৎ এই ধারাগুলোর আলোচনা হলো যে, টোটাল দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হলো যে প্রাসঙ্গিকতা নিয়ে। অর্থাৎ একটা মামলার কি কি হতে পারে, সেই বিধানগুলো নিয়ে মূলত দ্বিতীয় অধ্যায়ের সেকশন 5 থেকে সেকশন 55 পর্যন্ত। আপনারা কাইন্ডলি একটু এই 1 মিনিট হোল্ড করেন। আচ্ছা, যারা গত ক্লাসের উপরে ক্লাস টেস্ট দিতে পারেননি, তারা ক্লাস শেষ হওয়ার পরে পরীক্ষা দিবেন। আমি আবার নতুন করে লিঙ্ক দিব, তখন আপনারা পরীক্ষা দিবেন। আর ওএমআর বা অন্য কিছুতে লিখতে হবে না, এখানে শুধু আপনারা টিক দিবেন। অটোমেটিক আপনাদের ক্লাসটা, আপনাদের স্কোরটা শো করবে, এবং সেটাতে সঠিক নাকি ভুল সেটা পরে দেখতে পারবেন, এবং আপনাদের প্রাপ্ত স্কোরটা আপনারা জানতে পারবেন। এখন একটু সবাই ক্লাসে মনোযোগ দেন। আলাইন ভাই, ফিজিক্যাল ক্লাস না করলে তো আসলে অনেক কিছু মিস হয়ে যায়। জি জি। ফিজিক্যাল ক্লাস, জি, বলতেছি আপনারা শুনতে ফিজিক্যাল পাচ্ছেন? ক্লাস করতে পারলে ভালো লাগবে। জি স্যার। আচ্ছা, ব্যাক করলাম। তো যেটা বলতেছিলাম, দ্বিতীয় অধ্যায়ের আলোচনাগুলো আমার এই প্রাসঙ্গিকতার বিষয় নিয়ে। তো দ্বিতীয় অধ্যায়ের আবার টোটাল আলোচনাগুলোকে কয়েকটা গুচ্ছ গুচ্ছে ভাগ করা হয়েছে। সেই গুচ্ছ আলোচনাগুলোর মধ্যে একটা হচ্ছে আদালতের রায় যখন প্রাসঙ্গিক। এই আদালতের রায় কখন প্রাসঙ্গিক, এই ভাষ্যগুলো বর্ণনা করা আছে সেকশন 40 থেকে 44, 5টি ধারাতে। তো আমরা গত ক্লাসে সেকশন 40টা আলোচনা করেছিলাম। সেকশন 40 ছিল রেস জুডিকাটা সম্পর্কিত বিষয়, যেটা আমরা দেখেছি দেওয়ানি কার্যবিধির 11 ধারা, ফৌজদারি কার্যবিধির 403 ধারা, আর তারপর আমার সাক্ষ্য আইনের 40 ধারা। আবার এখানে জেনারেল কজ একটা 26 এটা বলা আছে। হ্যাঁ, কিভাবে আলোচনাগুলো আছে। তো আমি এখন 40 ধারাটাকে আবার একটু এই করে নিচ্ছি। আবার আমার সংবিধানের 35(2) ধারাতে এই বিষয়টা বলা আছে। ঠিক আছে, এই রেস জুডিকাটা সম্পর্কিত আলোচনা। তো 40 ধারাতে কি ছিল আমরা একটু রিক্যাপ করছি। গত ক্লাসে এই লাইন থেকে শুরু করলাম, বললো যে দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বন্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বন্ধ করার জন্য মানে পরবর্তী যে কোনো দ্বিতীয় 2 নম্বর মামলাটা, দ্বিতীয় মামলাটা বিচার বন্ধ করার জন্য আগের মামলার একটা রায় কখন প্রাসঙ্গিক হয় সেটা নিয়ে আলোচনা। যে রায়, আদেশ বা ডিক্রি আদালতকে আইনত অন্য একটি মামলা গ্রহণ করতে বা এর বিচার করতে বাধা দেয়, সে রায় বা আদেশ বা ডিক্রির অস্তিত্ব তখনই প্রাসঙ্গিক বিষয় যখন প্রশ্ন উঠে যে উক্ত মোকদ্দমা বিচারার্থে গ্রহণ করা বা এর বিচার করা সে আদালতের পক্ষে উচিত কি না। তাহলে এই ধারার ভাষ্যকে সামনে রাখলে আমরা যেটা মাথায় রাখবো, কোন রায়, আদেশ বা ডিক্রির অস্তিত্ব বহাল থাকার কারণে কোনো আদালত যদি আইনত পরবর্তী কোনো মোকদ্দমা আমলে নিতে না পারেন, এর বিচার করতে না পারেন, তাহলে সেই রায়, আদেশ বা ডিক্রি প্রসঙ্গটা যে কোনো পক্ষ আদালতের সাক্ষী হিসেবে উপস্থাপন করতে পারবেন। সাক্ষ্য আইনের 40 ধারায় যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটিকে আপনার সাক্ষ্য আইনের পরিভাষা বলা হয় জাজমেন্ট ইন পার্সোনেম। জাজমেন্ট ইন পার্সোনেম অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য রায়। হ্যাঁ, এই ধারা অনুযায়ী পূর্ববর্তী মামলার রায়, ডিক্রি বা আদেশ পরবর্তী মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে।
আমাদের সাক্ষ্য আইনের এই 40 ধারা দুইটা নীতি প্রতিফলিত হয়েছে, দুইটা নীতি প্রতিফলিত হয়েছে। কোন দুইটা নীতি? যে দুইটা নীতি দেওয়ানি কার্যবিধির 11 ধারার নীতি আর হচ্ছে ফৌজদারি কার্য 403 ধারার নীতিটা আলোচিত হয়েছে। এটা ছাড়াও এই 40 ধারার বিধানের সাথে সংবিধানের 35 অনুচ্ছেদ সম্পর্কিত জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 26 ধারা প্রাসঙ্গিক। ঠিক আছে, তো আমাদের এই 40 ধারার ভাষ্যটা, এই 40 ধারার এই বিধানটা দেওয়ানি আর ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখব 40 ধারাকে কেন্দ্র করে বিগত সালে কি প্রশ্ন আসতে পারে। এটা অষ্টম বিজিএস জুডিশিয়ারির অষ্টম জুডিশিয়ারি সেপারেশন করে অষ্টম জুডিশিয়ারিতে এই প্রশ্নটা এসেছিল। সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকারা নীতির প্রতিফলন ঘটেছে? প্রশ্ন করেন, বলা হয়নি সাক্ষ্য আইনে কোন ধারায় রেস জুডিকারা নিয়ে আলোচনা করেছে, এটা বলা নাই। বলছে কোন ধারায় রেস জুডিকারা নীতির প্রতিফলন ঘটেছে। অ্যাকচুয়ালি সাক্ষ্য আইনে 40 ধারা কিন্তু রেস জুডিকারা নিয়ে কোনো আলোচনাই করে না। তবে আলোচনা না করলেও 40 ধারার যে বিষয়বস্তু, রেস জুডিকারের বিষয়বস্তু একই। সেই জন্য প্রশ্ন করেছে খুব সুন্দর করে, সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকারা নীতির প্রতিফলন ঘটেছে। তো অপশন দিয়েছে 39 ধারা, 40 ধারা, 45 ধারা, 47 ধারা। তো আমরা যদি এখন আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে আমরা আনসার করতে পারবো। আমরা, এটা হচ্ছে সেকশন 40। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের জন্য প্রয়োজনীয় সেকশন 41। সেকশন 41-এ কি বলেছে দেখেন। আমি আগেই বলেছি 40 থেকে 44, 40 থেকে 44 এই পাঁচটি ধারার বিষয়বস্তু হচ্ছে যে আদালতের রায় কখন প্রাসঙ্গিক সেই ক্ষেত্রগুলো বর্ণনা করা। তো এখন অ্যাকচুয়ালি যারা বলতেছে কি প্রবেট, প্রবেট কিন্তু আদালত থেকে হয়, আপনারা জানেন। প্রবেট, এখতিয়ার ইত্যাদি ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা, প্রবেট, অ্যাডমিরালটি সংক্রান্ত মামলার রায়, এটাও আদালত থেকে আসে। বিবাহ ও দেউলিয়ত্ব বিষয়ে কোনো মামলার রায়, বিবাহ সম্পর্কিত কোনো মামলার রায় যেটা আদালত দিবে, দেউলিয়ত্ব বিষয়ে কোনো মামলার রায় যেটা আদালত দিবে। ডিক্রি বা আদেশ, যখন যদি কোনো ব্যক্তিকে কোনো আইনগত পরিচয় প্রদান করে বা বঞ্চিত করে। অর্থাৎ এই চারটা বিষয়ে, কোন চারটা বিষয়ে? প্রবেট, অ্যাডমিনালটি, বিবাহ, দেউলিয়ত্ব। এই চারটা বিষয়ে আদালত যে রায় ডিক্রি বা আদেশই দিক না কেন, সে রায় ডিক্রি বা আদেশ দ্বারা নিশ্চয় কারো অধিকার প্রতিষ্ঠিত হয় অথবা কারো অধিকার ছিনিয়ে নেওয়া হয়। যখন কারো অধিকার প্রতিষ্ঠা করে বা কারো অধিকার ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে উক্ত রায় ডিক্রি বা আদেশ দ্বারা উক্ত বিষয়ে কেবলমাত্র মামলার পক্ষ নয়, বরং এর প্রভাব সর্বজনীন ও সর্বাত্মক হবে। এবং এই সমস্ত বিষয়ে কোনো মামলায় প্রশ্ন উঠলে এই জাতীয় রায়, আদেশ বা ডিক্রি এ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। আমরা 40 ধারাতে দেখেছি, সেখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম 40 ধারার ভাষ্যটা হচ্ছে জাজমেন্ট ইন পার্সনেম, অর্থাৎ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে একই বিষয়ে দুইবার বিচার করা চলে না। দ্বিতীয় মামলা সেজন্য বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য। যেমন আমার বিরুদ্ধে আপনি একটা মামলা করেছেন জায়গা সম্পত্তির মামলা নিয়ে, তো সেখানে আপনি রায় পেয়েছেন। তো অনেকদিন পরে, 10 বছর, 15 বছর, 20 বছর পরে আবার আপনার ছেলে বা আপনার নাতিরা এসে যদি আমার বিরুদ্ধে একই বিষয়বস্তুর যদি মামলা করে, তাহলে কিন্তু সেই মামলা চলবে না 40 ধারা ভাষ্য অনুযায়ী। হ্যাঁ, তো যেহেতু দেওয়ানি কার্যবিধি এটা 11 ধারা অনুযায়ী, এটা চলবে না। এই যে চলবে না, তাহলে এটা হচ্ছে আমার বিরুদ্ধে, মানে আমি কেবল এটা আমার জন্য প্রযোজ্য। এই জন্য বলেছে জাজমেন্ট ইন পার্সনেম, সর্বসাধারণের জন্য না। কিন্তু 41 দ্বারা ব্যতিক্রম ভাবে আলোচনা করতেছে যে এটা সর্বসাধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে জাজমেন্ট, যদি জাজমেন্টটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে দেওয়া হয়েছে, কারো বিবাহ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে, কারো দেউলিয়ত বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে, বা কারো অ্যাডমিরালটি রাইট সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছে আদালত, বা প্রবেশ সম্পর্কিত একটা সিদ্ধান্ত দিয়েছে। তবে ব্যক্তি বিশেষের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাজমেন্টটা হলেও এই চারটা ক্যাটাগরিতে জাজমেন্টটা সর্বসাধারণের বিরুদ্ধে প্রয়োগযোগ্য হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা মূল কথা। তাহলে এখানে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে দেখেই সাক্ষ্য আইনের অ্যাকচুয়ালি যারা জাজমেন্ট ইন রেম, আগে বলেছি 40 যারা জাজমেন্ট ইন পার্সনেম, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে প্রয়োগযোগ্য ধারার ভাষ্য, ধারার প্রয়োগযোগ্যতা, অ্যাপ্লিকেশন। আর 41-এর প্রভিশনের প্রয়োগযোগ্যতা হচ্ছে জাজমেন্ট ইন রেম, ইন পার্সনেমের বিপরীত হচ্ছে ইন রেম। এগুলো হচ্ছে ল্যাটিন টার্ম। জাজমেন্ট ইন রেম মানে সকলের বিরুদ্ধে প্রযোজ্য। তাহলে সাক্ষ্য আইনের অ্যাকচুয়ালি যারা বিধানটা জাজমেন্ট ইন রেম প্রকৃতির, অর্থাৎ এই ধারার অধীন মামলার রায়, ডিক্রি বা আদেশ পক্ষগণের পাশাপাশি সারা বিশ্বের উপর বাধ্য করি। সাক্ষ্য আইনের 41 ধারা আমাদের 41 ধারা দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। খেয়াল করবেন, এটা দেওয়ানি মামলাতে প্রযোজ্য, ফৌজদারি মামলাতে প্রযোজ্য। সাক্ষ্য আইনের 41 ধারায় কোন রায় প্রাসঙ্গিক হবে যদি মামলার বিষয়গুলো নিম্নলিখিত বিষয়ের অন্তর্ভুক্ত হয়।
সাক্ষ্য আইনের 41 ধারায় কোন রায় প্রাসঙ্গিক হবে যদি মামলার বিষয়গুলো নিম্নলিখিত বিষয়ের অন্তর্ভুক্ত হয়। বিষয়টা কি? প্রবেট, কুল সংক্রান্ত দলিল; ম্যাট্রিমোনিয়াল, বিবাহ সংক্রান্ত দলিল; অ্যাডমিরালটি, নৌ বিভাগ সংক্রান্ত বিষয়; ইনসলভেন্সি বা দেউলিয়ত্ব বিষয়। তাহলে 4টা বিষয়। হ্যাঁ, তো সাক্ষ্য আইনের 41 ধারায় উল্লেখিত যে 4টি বিষয় সম্পর্কে আদালত যে রায়, ডিক্রি বা আদেশ প্রদান করবেন তা চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে এবং এই রায় শুধু পক্ষ অনুর উপর নয়, অন্য সকলের ক্ষেত্রেও বাধ্যকর, যদিও তারা মামলার পক্ষ নয়। যদিও তারা মামলার পক্ষ নয়। বলে স্যার সেটা কিভাবে? যেমন আহ, রহিম করিমের মধ্যে বিবাহ সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন উঠেছে। হ্যাঁ, করিম বলতেছে আমার বিবাহিত স্ত্রী নাম সালেহা। হ্যাঁ, তো সালেহা, এটা আবার রহিম অস্বীকার করতেছে। রহিম বলতেছে না, এটা আমার বিবাহিত স্ত্রী। তো এটা নিয়ে আদালতে মামলা হলো। তো এটা প্রমাণ হয়ে গেল যে এটা করিমের স্ত্রী। আদালত রায় দিয়ে দিল এটা করিমের স্ত্রী। তাহলে করিমের স্ত্রী যেহেতু, তাহলে এই স্ত্রীকে পরবর্তী রহিম না, শুধু পৃথিবীর আর কোনো পুরুষ বিবাহ করার অধিকার রাখে না। এই যে পৃথিবীর আর কোনো পুরুষ বিবাহ করার অধিকার রাখে না যতক্ষণ করিমের সাথে করিমের বৈধ স্ত্রী হিসেবে স্বামী স্ত্রীর দাম্পত্য সহ বলবৎ থাকবে। তো আর যে কোনো পুরুষ ওনাকে বিবাহ করার অধিকার রাখে না, এই যে রাখে না কোনো পুরুষ, তাহলে এটা সর্বসাধারণ বিরুদ্ধে প্রয়োগযোগ্যতা আছে। ঠিক এই দৃষ্টিকোণ থেকে অ্যাকচুয়ালি যারা বিধানটা এখানে নিয়ে আসা হয়েছে। আমাকে কেউ কি প্রশ্ন করতে চাচ্ছিলেন মনে হয় এই বিষয়ে? আচ্ছা, যাই হোক, এখানে একটা প্রশ্ন এসে অন্যভাবে। এখন আমরা চলে যাব আমাদের এই পরবর্তী 42 ধারায়। 42 ধারায় বলা হয়েছে 41 ধারায় উল্লেখিত রায় ব্যতীত, আপনারা জানেন 41 ধারায় উল্লেখিত রায় কোন ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। 41 ধারায় উল্লেখিত রায় ব্যতীত অন্য কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা ও ফলাফল নিয়ে আলোচনা করছে। 42 ধারা বলতেছে 41 ধারায় উল্লেখিত রায়, ডিক্রি বা আদেশ ছাড়া অন্যান্য রায়, ডিক্রি বা আদেশ যদি অনুসন্ধানের সাথে সম্পর্কযুক্ত, জনস্বার্থমূলক হয় তাহলে সেগুলি প্রাসঙ্গিক হবে, তবে তা এরূপ রায়, ডিক্রি বা আদেশে বর্ণিত বিষয়ের চূড়ান্ত প্রমাণ নয়। আমরা একটা উদাহরণ দিব। এর জমিতে অনধিকার প্রবেশ করার জন্য বিয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলো। বিয়ে দাবি করলো যে উক্ত জমিতে জনসাধারণের চলাচলের অধিকার আছে। তা অস্বীকার করলো। একই জমিতে অনধিকার প্রবেশ করার জন্য সি এর বিরুদ্ধে মোকদ্দমা করেছিল। সেই মামলা সি দাবি করেছিল যে উক্ত জমিতে জনসাধারণের চলাচলের অধিকার আছে। এই মোকদ্দমা মামলায় বিবাদের অনুকূলে যে দিকটি হয়েছিল তার প্রাসঙ্গিক, কিন্তু তা অনুরূপ অধিকার থাকার সম্বন্ধে চূড়ান্ত প্রমাণ নয়। অর্থাৎ এ বি এর বিরুদ্ধেও মামলা করেছিল, সি এর বিরুদ্ধে মামলা করেছিল একই বিষয় নিয়ে। তো বি এর বিরুদ্ধে সে মামলায় হেরে গেছে। এখন সি এর বিরুদ্ধে একই টাইপের মামলা করলে একই বিষয়বস্তু নিয়ে সি এসে বলতে পারে যে ইওর অনার এইরকম একটা মামলা বি এর বিরুদ্ধে করেছিল, তার অধিকার টিকে নাই, তার এই অধিকার এস্টাবলিশ হয় নাই। তখন ওই বিষয়টা, ওই যে বি এর বিরুদ্ধে এই মামলা হেরে গেছে একই বিষয়বস্তু নিয়ে কৃত মামলায়, সেই মামলার বিষয়বস্তুতে যেহেতু সি এর বিরুদ্ধে এ কর্তৃক দায়ের এই মামলা একই নেচারের, সে রায়টা এখানে প্রাসঙ্গিক হিসেবে সি নিয়ে আসতে পারবে। তবে সি এর এই রায়ের আলোকেই কেবল চূড়ান্ত প্রমাণ হিসেবে আদালত জাজমেন্ট দিবেন না। আদালত সি এর পক্ষে রায় দেওয়ার জন্য আরো আরো সাক্ষ্য প্রমাণ তলব করবে। এটা হচ্ছে আমার 42 ধারার বক্তব্য। 42 ধারার বক্তব্য। তাহলে আমরা দেখলাম 41 ধারা উল্লেখিত রায় ব্যতীত অন্য কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা কিভাবে হয় এবং তার ফলাফল কি সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে সেকশন 43 ধারা। সেকশন 43 ধারা হলো 40 হতে 42 পর্যন্ত ধারায় উল্লেখিত রায় ইত্যাদি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক। এখানে বলেছে দেখেন, 40, 41 ও 42 ধারা, আমরা ইতিপূর্বে 40 আলোচনা করেছি, 41 আলোচনা করেছি, একদম ঠিক এই মুহূর্তে 42 আলোচনা করেছি। 43 আইসা বলতেছে 40, 41 ও 42 ধারায় উল্লেখিত রায়, আদেশ বা ডিক্রি ছাড়াও অন্যান্য রায়, আদেশ বা ডিক্রি অপ্রাসঙ্গিক। একদম ডাইরেক্ট নালিফাই করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তাহলে 40 যারা যা আলোচনা করেছে, 42 যারা যা, 41 যারা যা আলোচনা করেছে, 42 যারা যা আলোচনা করেছে, সেই নেচারের জাজমেন্ট, রায়, ডিক্রি, আদেশ ছাড়া অন্য কোনো নেচারের জাজমেন্ট বা রায়, ডিক্রি, আদেশ পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে সে কোনোভাবেই প্রাসঙ্গিক হবে না। তবে এরূপ রায়, আদেশ বা ডিক্রির অস্তিত্ব এই আইনের অন্য কোনো বিধান অনুসারে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা হতে পারে। যদিও ওই ক্ষেত্রগুলোর রায়, ডিক্রি, আদেশ ছাড়া অন্যান্য মামলা, রায়, ডিক্রি, আদেশ প্রাসঙ্গিক না,
তবে কোনো একটা মামলার বিচার্য বিষয়ের সাথে যদি সরাসরি প্রাসঙ্গিক হয় সেটা হইতেও পারে, সেটা একটু ব্যতিক্রম। আমরা একটা উদাহরণ দিচ্ছি। সি একটি কুৎসার জন্য এ এবং বি উভয়েরই মানহানি হওয়ায় তারা পৃথকভাবে সি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলো। সি এর মানহানি করেছে, বি এরও মানহানি করেছে। তো এই জন্য এ এবং বি দুইজনেই সি এর বিরুদ্ধে মামলা করলো আলাদা আলাদা। উভয় মামলাতে সি বলল যে মানহানিকর বলে কথিত ব্যাপারটি সত্য এবং পরিস্থিতি এরূপ যে ব্যাপারটা উভয় ক্ষেত্রেই সত্য হতে পারে অথবা কোনো ক্ষেত্রেই সত্য নাও হতে পারে। সি তার বিষয়ের যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে না পারায় এ সি এর বিরুদ্ধে ক্ষতিপূরণ ডিগ্রি পেল। ঘটনাটি বি এবং সি এর মধ্যকার মামলায় অপ্রাসঙ্গিক। খেয়াল করছেন? অপ্রাসঙ্গিক অর্থাৎ দুজনেই সি এর বিরুদ্ধে মানহানি মামলা করলেও একজন তার মামলা প্রতিষ্ঠা করতে পেরেছে, রায় পেয়েছে। তাহলে যে জন রায় পেয়েছে তার রায়ের এটা এই এই প্রসঙ্গটা পরবর্তী যিনি মামলা করেছেন তার রায় এটা দেখাইতে পারবেন না, বা এটা দেখাই তার পক্ষে রায় নেওয়ার কোনো সুযোগ নাই। এটা অপ্রাসঙ্গিক, কারণ দুইটা মামলা একই নেচারের হলেও পরে এখানে দেখা যাচ্ছে যে কি এই মামলাটার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, বা প্রমাণের সাক্ষী সাবুদের বিষয় অন্যরকম হতে পারে, কারণ মানানি এটা অন্যরকম একটা বিষয়। তাইলে তেতাল্লিশ যারা আর বিয়াল্লিশ যারা এখানে একটু কনফিউজিং। এটা আপনাকে মানে উদাহরণ সহকারে ঠান্ডা মাথায় বুঝবেন আর কি। সোজা কথা হচ্ছে আমার এই 40, 41, 42 ধারার বাইরে আর অন্য কোনো রায় ডিগ্রি আদেশের কোনো প্রাসঙ্গিকতা নাই, এইভাবে বোঝাটাই হচ্ছে যে সঙ্গত। অর্থাৎ আমার কাছে 5 টাকা আছে এটা বললে আমার কাছে 4 টাকা আছে যেমন বলা হয়ে যায়। আমার কাছে 4 টাকা আছে এটা বললে আমার কাছে 5 টাকা আছে এটা বলা হয় না। মানে 5 টাকার ভিতরে 4 টাকা আছে, 4 টাকার ভিতরে 5 টাকা নাই। অর্থাৎ আমার 40, 41, 42 ধারায় আলোচিত উল্লেখিত প্রসঙ্গগুলোর বাইরে আর কোনো মামলার জাজমেন্ট, রায়, ডিক্রি, আদেশ কোনো ক্ষেত্রেই সাক্ষী হিসেবে প্রাসঙ্গিক না। এটা বোঝানোর জন্যই তেতাল্লিশ যারা আলোচনাটা নিয়ে এসেছে। এখন আমরা যাচ্ছি 44 ধারা, অর্থাৎ এই বিষয়বস্তুর উপরে সর্বশেষ ধারা। কোন বিষয়বস্তু? আদালতের রায় যখন প্রাসঙ্গিক এই বিষয়বস্তুর উপর যে 5টা ধারা আছে তার সর্বশেষ ধারা হচ্ছে 44 ধারা। 44 ধারা কি বলেছে? রায় পাওয়ার জন্য প্রতারণা বা ষড়যন্ত্র ষড়যন্ত্র অথবা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে। খেয়াল করেন, এখানে বলতেছে যে কোন রায়, আদেশ বা ডিক্রি 40, 41 বা 42 ধারা অনুসারে প্রাসঙ্গিক। অর্থাৎ 40, 41, 42 ধারা অনুসারে ওই সংশ্লিষ্ট রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিক হিসেবে আমি সাক্ষীতে আনতে পারবো, পরবর্তী কোনো মামলা আনতে পারবো। ঠিক আছে, কারণ এটা প্রাসঙ্গিক। এবং বিরোধী পক্ষ কর্তৃক প্রমাণিত কোনো রায় এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক দেওয়া হয়েছিল এবং বিরোধী পক্ষ কর্তৃক, তাহলে প্রাসঙ্গিক হিসেবে বাদে উল্লেখ করলো তার রায় পাওয়ার জন্য। কিন্তু বিরোধী পক্ষ বলবে কি, ইউর অনার, উক্ত আদেশ বা রায় একটি এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক দেওয়া হয়েছিল। অথবা এটা বলতে পারে এর রায়গুলো প্রতারণামূলক হাসিল করা হয়েছে। অথবা এটা বলতে পারে যোগসাজশ ক্রমে হাসিল করা হয়েছে। তাহলে এই ধরনের আপত্তি উত্থাপন করতে পারে। যখন এই ধরনের আপত্তি উত্থাপন করা যাবে তখন আদালত আদালত তখন এইটা দিবে, অর্থাৎ সাক্ষী হিসেবে এটা গ্রাহ্যতা বিবেচনা করে দেখবে। অর্থাৎ পূর্ববর্তী মামলার রায়, আদেশ, ডিক্রিও বাতিল হয়ে যেতে পারে, ডিক্রিও আদালত আমল নাও করতে পারে, ডিক্রিও কে আদালত এটা তার বিবেচনা না নিতে পারেন যদি দেখেন যে সে রায়, ডিক্রি বা আদেশ প্রতারণা করে নেওয়া হয়েছে, যোগসাজশ করে নেওয়া হয়েছে, বা এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক দেওয়া হয়েছিল এই বিষয়টা। তাইলে 44 ধারাটা মূলত হচ্ছে যে 40, 41, 42 ধারার যে আলোচ্য বিষয়গুলোর ব্যতিক্রম হিসেবে তার বিপরীতে অবস্থান করতেছে। ওগুলো যদি ফ্রডুলেন্টলি হাসিল করা হয়, আপনার জুরিডিকশন বিহীন আদালত থেকে হাসিল করা হয়, বা যোগাযোগী ভাবে প্রভাবিত করে কোনো হাসিল করা হয়, সে রায় ডিগ্রি তখন আর প্রাসঙ্গিক হবে না। যদিও এটা 41, 42 অনুযায়ী প্রাসঙ্গিক হবে, সেটা 40 অনুযায়ী অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তো এখানে এই ধারা মনে রাখার বিষয় হচ্ছে কোন মামলার রায় নিম্নোক্ত কারণে বা অজুহাতে চ্যালেঞ্জ করা যাবে। যদিও এটা আদালতের রায়, তবু এটা চ্যালেঞ্জ করতে পারবো অপর পার্টি যদি সেখানে প্রতারণা হয়, এক, যদি সেটা কলিউশন, যোগসাজশ বা ষড়যন্ত্র হয়, যদি সেটা আদালতের অযোগ্যতা, এখতিয়ারহীনতার কারণে হয়, ইনকম্পিটেন্সি অফ কোর্ট। হুম কারণ আমরা একটা জানি সাক্ষ্য আইনে এই যে 44 যারা যে নীতিটাকে বিবৃত করা হয়েছে, প্রতিফলন করা হয়েছে, সেই নীতিটা হলো ফ্রড ভিশিয়েটস এভরিথিং। ফ্রড মানে আপনার ক্রিমিনাল অর সিভিল
অ্যাডজুডিকেশন সিস্টেমে দেওয়ানি ফৌজদারি বিচার ব্যবস্থায় বিচার প্রহসনে কিন্তু একটা নীতি আছে, সেটা হচ্ছে কি ফ্রড ভিসিয়েস এভরিথিং, প্রতারণা সবকিছুকে বাতিল করে দেয়। এই নীতিটা আমার 42 ধারার 44 ধারাতে আলোচনা করা হয়েছে। এখন বিগত বছরে বিগত বছরে কি প্রশ্ন এসেছে আমরা দেখব। বিগত বছরে প্রশ্ন আসছে ফ্রড ভিসিয়াস এভরিথিং নীতিটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় প্রতিফলিত হয়েছে। এটা অ্যাডভোকেটশিপ পরীক্ষার 2025 সালে প্রশ্ন এসেছে। তাহলে আপনি এখন এইমাত্র আলোচনা জানিয়ে গেলেন যে এটা 44 আলোচনা হয়েছে। অপশন ছিল 42, 44, 43, 41। তো উত্তর 44 খ। ক্লিয়ার? তাহলে এই বিষয়বস্তুর উপর আলোচনা ক্লিয়ার কিনা? 40 থেকে 44 যারা পর্যন্ত কথা না বললে হবে? ক্লিয়ার স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কথা বলবেন। ক্লিয়ার। তার মানে বোঝা যাবে আপনারাও ওই যে অনলাইনে সুবিধাটা অন্যভাবে নিচ্ছেন, জয়েন করে বসে আছেন অত অন্য কাজে ব্যস্ত। এমন হতে পারে। আচ্ছা, তো এমন যেন না হয়। এখন আমরা চলে যাব, আমরা এখনো দ্বিতীয় অধ্যায় আছি প্রাসঙ্গিকতা বিষয়ের উপর। তো প্রাসঙ্গিকতা সম্পর্কিত আরেকটা গুচ্ছ আলোচনা হচ্ছে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক হয়। তৃতীয় পক্ষ আমরা জানি একটা মামলা দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে বাদী প্রথম পক্ষ, বিবাদী দ্বিতীয় পক্ষ। তৃতীয় পক্ষ বলতে কি যারা বাদীও না বিবাদীও না। তাহলে যারা বাদীও না বিবাদীও না এমন ব্যক্তিদের সাক্ষীও প্রাসঙ্গিক হইতে পারে। কোন ক্ষেত্রে কিভাবে সে আলোচনাটাই করেছে আমার সেকশন 45 থেকে 41 ধারার মধ্যে। সেকশন 45 থেকে 41 মধ্যে কয়টা ধারা? 7টা ধারা। 7টা ধারা আলোচনা করেছে। আমরা প্রথমে চলে যাচ্ছি 45, সেকশন 45-এ। 45-এ বলেছে এক্সপার্ট ওপিনিয়ন, বিশেষজ্ঞদের মতামত। যখন আদালতকে বিদেশি আইন বা বিজ্ঞান, শারীরিক বা ফরেনসিক প্রমাণ বা ডিজিটাল রেকর্ড বা চারুকলা বা হাতের লেখা বা আঙ্গুলের ছাপ বা পায়ের ছাপের বা হাতের তালুর ছাপ বা চোখের আইরিশের ছাপ বা টাইপরাইটিং বা ব্যবসায়িক প্রথা ব্যবহার বা টেকনিক্যাল শব্দ বা ব্যক্তি বা প্রাণীর পরিচয় শনাক্তের প্রশ্নে কোনো অভিমত গ্রহণ করতে হয়। ফোকাস শব্দ হচ্ছে কোনো অভিমত গ্রহণ করতে হয়। কোন কোন ক্ষেত্রে? এইমাত্র আমি কতগুলো ক্ষেত্রে উল্লেখ করলাম। এইসব ক্ষেত্রে যদি আদালতে কোনো অভিমত গ্রহণ করার প্রয়োজন হয়ে পড়ে, তখন বিশেষভাবে দক্ষ ব্যক্তির, বিশেষজ্ঞ বলতে আমরা বুঝি বিশেষভাবে দক্ষ, কোনো বিশেষ বিষয়ে বিশেষভাবে দক্ষকে আমরা বলি বিশেষজ্ঞ। তো বিশেষভাবে দক্ষ ব্যক্তির এই ধরনের বিদেশি আইন, বিজ্ঞান, শারীরিক বা ফরেনসিক প্রমাণ বা ডিজিটাল রেকর্ড বা চারুকলা বা যেগুলো বলেছি আর কি, সেগুলোকে সেগুলোর প্রশ্নে অভিমত, অনুরূপ প্রশ্নে প্রাসঙ্গিক বিষয়। তা সোজা কথা হচ্ছে যে কি আদালত এই সংশ্লিষ্ট স্পেশাল এরিয়াগুলোতে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে, মতামতটাই তখন এর প্রাসঙ্গিক হিসেবে সামনে আসবে। এই এই ধরনের সাক্ষীটা প্রাসঙ্গিক 45 ধারার এ অনুযায়ী। তাহলে আমরা এখানে কি ফলো করব? এখানে একটা উদাহরণ দিব, প্রথমে উদাহরণ দিতে বোঝা যাবে। যেমন প্রশ্ন হচ্ছে বিষক্রিয়ার দ্বারা এর মৃত্যু ঘটনা হয়েছে কি না। এ মারা গেছে, এটা ঠিক আছে, এটা সত্য, এটা সবাই স্বীকৃতি। কিন্তু এটা কিভাবে মারা গেছে? বিষক্রিয়া মারা গেছে না অন্যভাবে? এখন বিষক্রিয়া মারা গেছে কিনা এটা নিয়ে প্রশ্ন হচ্ছে, সন্দেহ উঠছে। তো যে বিষক্রিয়ার ফলে এর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে, সেই বিষক্রিয়ার ফলে যেই সকল লক্ষণ দেখা দেয় সেই সম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিক। তাহলে এ মারা গেছে বিষক্রিয়ার ফলে, তার মধ্যে এই লক্ষণ দেখা গেছিল মৃত্যুর সময়। তাহলে ওই সংশ্লিষ্ট বিষক্রিয়া বিসেরা পরীক্ষা করা হবে। বিসেরা পরীক্ষা করে দেখা যায় ওই বিষক্রিয়া যেটা পাওয়া গেছে, যে বিষটা পাওয়া গেছে সেটার লক্ষণও কিন্তু এরকম, মানে এটা যাই খায় তার মধ্যে এই লক্ষণে মারা যায়। তো তাহলে দুটো লক্ষণ যদি এক হয়ে যায়, অথবা যদি দেখা যাচ্ছে না তার বিসেরা পরীক্ষা করে যে এটা পাওয়া গেছে ওটা আসলে ওই লক্ষণ প্রকাশ করে না, তাহলে আদালত পক্ষে দিক আর বিপক্ষে দিক মামলা প্রমাণ করার জন্য বা মিথ্যা প্রমাণ করার জন্য তখন তার এই বক্তব্যটা প্রাসঙ্গিক হিসেবে সাক্ষীতে আসবে। ঠিক আছে? তো এই ধরনের এখানে তাহলে ভিসেরা সংক্রান্ত যে ফরেনসিক যে রিপোর্ট, এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন। এখন আসবেন আমরা যা মনে রাখবো এই ধারাতে। দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022, দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022 দ্বারা 45 ধারাটি প্রতিস্থাপন করা হয়েছে। নতুন 45 ধারা অনুসারে নিম্নলিখিত 13টি ক্ষেত্রে বিষয়ালয়দের মতামত সাক্ষী হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। তাহলে আমরা নতুন একটা 45 পেয়েছি। আগে যেটা বলছি এটা আগের 45 ধারা।
এই আগেরটা না, এটা মানে অ্যামেন্ডেড দ্বারা আর কি। এখানে মূলত 13টি ব্যক্তি 13টি খাতের কথা বলা হয়েছে। এই 13টি খাতে আদালত বিশেষজ্ঞদের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে, সে মতামতটা প্রাসঙ্গিক। তাইলে কয়টি ক্ষেত্র আপনাকে মাথায় রাখতে হবে? 13টি ক্ষেত্র। এখানে যেটা মনে রাখতে হবে, এক্সপার্ট ওপিনিয়ন আদালতের জন্য বাধ্যকর নয়। যে এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে বলে আদালত গ্রহণ করতে বাধ্য এমন কিছু নয়। এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, স্ববিবেচনাগত ক্ষমতা। আদালত গ্রহণ করতে পারে, নাও করতে পারে। তবে আদালত গ্রহণ করতে পারে, এটা কি হুমকির বিষয় না। আদালত কেন গ্রহণ করছেন না তারও রিজন আদালত দিবেন, কেন গ্রহণ করছেন সেটারও রিজন আদালত দিবেন। এটি চূড়ান্ত প্রমাণ নয়। অর্থাৎ এক্সপার্ট ওপিনিয়ন কোনোভাবেই চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু অনুসমর্থন প্রকৃতির। অর্থাৎ অন্যান্য সাক্ষ্য প্রমাণ দ্বারা যদি প্রমাণিত হয়, অথবা অন্যান্য সাক্ষ্য প্রমাণকে এটা প্রমাণ করে, সাপোর্ট দেয়, সেজন্য বলো অনুসমর্থন প্রকৃতির। অর্থাৎ অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই সেকশন 45 এর উপর বিগত সালে কি প্রশ্ন এসেছিল। আমরা প্রথমেই দেখি ষষ্ঠ বিজিএস পরীক্ষায়, জুডিশিয়াল পরীক্ষায় একটা প্রশ্ন এমন আসছিল, সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা আছে। তো আমরা জানি আলহামদুলিল্লাহ 45। আর এরপরে 15তম বিজিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, বিচারকদের মতামত আদালতের উপর হাইপেন দিয়ে দিয়েছে। আদালতের উপর হাইপেন দিয়ে, আদালতের উপর বইলে হাইপেন দিয়ে 4টা অপশন দিচ্ছে: বাধ্যকর, খ বিবেচনামূলক, গ নির্দেশনামূলক, ঘ উপদেশমূলক। আমরা এইমাত্র জানলাম যে এটা বিবেচনামূলক। বিবেচনামূলক। কোশ্চেনটা খুব টেকনিক্যাল ছিল, খুব স্মার্ট কোশ্চেন ছিল। তো এখন আপনারা স্মার্ট কোশ্চেন আনসারটা জেনে গেছেন। বিচারকদের বিশারদের মতামত মতামত আদালতের আদালতের। উপর বিবেচনামূলক। আচ্ছা, তারপরে তারপরে 2000 নির্দেশনামূলক ভাবা 2025 সালে সালে অ্যাডভোকেটশিপ অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পরীক্ষায় প্রশ্নটা প্রশ্নটা এসেছিল, এসেছিল, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারা মতে টিপসই শনাক্তকরণের বিষয়ে বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক। তো আমরা জানি 45। তাহলে খেয়াল করেন, এখানে 13টি খাতের মধ্যে একটি খাত মাত্র উল্লেখ করছে, একটি খাত মাত্র উল্লেখ করছে, বলছে টিপসই। তাহলে এটাও একটা টেকনিক্যাল কোশ্চেন, এটাও একটা ক্রিটিক্যাল কোশ্চেন। তাহলে আপনাকে ওই যে নতুন এভিডেন্স অ্যাক্টে 45 দ্বারা যে 13টি খাত দিয়েছে, 13টি খাতের প্রত্যেকটা মাথা রাখাটা জরুরি, মাথা রাখাটা জরুরি। এখন আমরা দেখব আমাদের আরেকটা সেকশন আসছে 45 ক। এটা নতুন সেকশনটা যোগ করা হয়েছে। 45 কথা বলছে শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত। তো এখানে আমি ডিটেলস আলোচনা না করে আমি চলে যাচ্ছি। শারীরিক বা ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ হিসেবে কোনো সাক্ষী দিতে আদালতের অনুমতি গ্রহণ করবে। আদালতের অনুমতি গ্রহণ করবে তারা বিশেষজ্ঞ প্রতিবেদক মতামতের কপি সকল পক্ষকে সরবরাহ করবে। অর্থাৎ ফরেনসিক এভিডেন্স সম্পর্কে তো যে বিশেষজ্ঞ মতামত দিবে, সেই বিশেষজ্ঞ মতামত অবশ্যই আদালতের অনুমতি নিয়ে দিতে হবে, এবং মতামতটা অবশ্যই মামলার সকল পক্ষকে আগে থেকেই নোটিফাই করতে হবে, জানাইতে হবে। এটা হচ্ছে একটা বাধ্যতামূলক। পুরো এত ক্রিটিক্যাল কিছু এখান থেকে প্রশ্ন আসার বিষয় আছে বলে আমি মনে করি না। এরপরে আমরা চলে আসি সেকশন 46। 46 এ বলা হয়েছে বিশেষজ্ঞদের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি। এখানে মূল কথা হচ্ছে দেখে একজন বিশেষজ্ঞ, উনি মতামত দিয়েছেন, উনি মতামতটা উনি হুমজিকে দেন নাই। উনি যে মতামতটা দিয়েছেন, এক্সপার্ট ওপিনিয়ন যেটা দিয়েছেন, সেটা দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো উনি বিবেচনা করেছেন, যে যে বিষয়গুলোকে উনি বিবেচনা করেন নাই, যে কি কি সূত্রে উনি এগুলো সিদ্ধান্তে আসছেন, এই সব কিছু বিষয় কিন্তু সাক্ষ্য হিসেবে আদালতে আসবে, এগুলো প্রাসঙ্গিক। এটাই 46 এ বলেছে। আচ্ছা, এখানে যেটা মনে রাখতে হবে, ধারা 46 অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক হলে উক্ত বিশেষজ্ঞের মতামতের সমর্থনে বা বিরোধিতায় যেসব বিষয় রয়েছে তাও প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে 46 এর মূল কথা। এখন আমরা দেখবো সেকশন 47, হস্তলিপি বা হাতের লেখা। দেখেন, হস্তলিপি বা হাতের লেখা এক জিনিস, আর এই, হাতের তালুর ছাপ আরেক জিনিস। খেয়াল করে, এটা তো আবার কনফিউশন হয়ে যায় না। হাতের তালুর ছাপ, পায়ের ছাপ, এগুলো আলোচনা করছে 45-এ, কিন্তু হস্তলিপি হাতের লেখা সম্পর্কে আলোচনা করছে 47-এ। তো এই ধারার মূল কথা হলো যে সাক্ষ্য আইনের 47 দ্বারা একজন ব্যক্তির অভিমত অন্য ব্যক্তির হস্তলিপি বা হাতের লেখা প্রমাণের ক্ষেত্রে তখন প্রাসঙ্গিক হবে যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে লিখতে দেখেছে, অপর ব্যক্তি লিখিত কোনো দলিল পেয়েছে, হ্যাঁ, স্বাভাবিক কাজকর্ম হিসেবে যে ব্যক্তি অপর ব্যক্তির হাতের লেখার সাথে পরিচিত হয়েছে। অর্থাৎ আদালতে বিচার্য বিষয় হলো যে এই লেখাটা অমুক ব্যক্তির কিনা।
এটা নিয়ে প্রশ্ন উঠছে। এই লেখাটা অমুক ব্যক্তির কিনা এটা প্রমাণ করার জন্য 3 ক্যাটাগরির ব্যক্তি এসে সাক্ষী দিতে পারবে, তাদের সাক্ষ্যটা প্রাসঙ্গিক। এক ক্যাটাগরির ব্যক্তি, যে ব্যক্তি ওই ব্যক্তির হাতের লেখা দেখেছে, সে যদি এসে বলে যে হ্যাঁ আমি অমুক ব্যক্তির রহিমের হাতের লেখা দেখেছি, এই হাতের লেখায় মিল আছে বা মিল নাই, সে পক্ষ বিপক্ষে যাই যে কোনো একটা বলতে পারবে। আরেক ব্যক্তি এমন হতে পারে যে রহিমের কোনো একটা দলিল তার কাছে সংরক্ষিত আছে, হাতের লেখা, হাতে লিখিত দলিল, তখন সে এসে বলে যে হ্যাঁ রহিমের হাতে লিখিত দলিল এটা, তো এটার সাথে তো এটাই মামলার হাতের লেখার সাথে মিল আছে কি নাই আদালত তখন দেখবে, তাহলে এই ব্যক্তির সাক্ষীটা গ্রহণযোগ্য। আরেকজন ব্যক্তি এসে বললো যে আমি তার হাতের লেখার সাথে পরিচিত, আমি তার বন্ধু মানুষ ছিলাম, বা আমি অমুক ছিলাম বা তমুক ছিলাম, তার হাতের লেখার সাথে আমি এভাবে পরিচিত, আমি তার হাতের লেখাটা দেখেছি, বা আদালতের রক্ষিত যে হাতের লেখাটা দেখা হয়েছে এটা তার হাতের লেখা নয়। তাহলে এই 3 ক্যাটাগরির ব্যক্তির সাক্ষী কোনো ব্যক্তির হস্তলিপি বা হাতের লেখা সম্পর্কে প্রাসঙ্গিক হবে। এটাই হচ্ছে আপনার 47 এর মূল কথা। এখন আমরা দেখবো বিগত সালে এখানে কি প্রশ্ন এসেছিল। আপনার জুডিশিয়াল পরীক্ষায় 16তম জুডিশিয়াল পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ডায়াবেটিস অ্যাক্ট 1872-এর কোন ধারা মতে হস্তলেখা সম্পর্কিত বিশারদের অভিমত প্রাসঙ্গিক। তো আমরা এইমাত্র জানলাম সেটা হচ্ছে সেকশন 47। আবার সেকশন 47 নতুন একটা সেকশন যোগ হয়েছে 22 সালের আইন দ্বারা, 22 সালের অ্যামেন্ডমেন্ট দ্বারা, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত প্রয়োজন হলে উক্ত স্বাক্ষরের ইস্যু করা প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত প্রাসঙ্গিক হবে। তো ডিজিটাল স্বাক্ষর আপনারা বুঝছেন, এটা এই দৃশ্যমান বই খাতার স্বাক্ষরের মতো না, এটা ডিজিটাল ডিভাইসের মধ্যে রক্ষিত যে স্বাক্ষর। তো সেই স্বাক্ষরের বিষয়ে যখন প্রশ্ন উঠবে তখন সেই স্বাক্ষরটা জেনুইন কিনা, এই জেনুইননেস প্রসঙ্গে সাক্ষী দিতে পারবে এই স্বাক্ষরটা যিনি প্রত্যয়ন করেছেন, প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামতটা তখন এখানে প্রাসঙ্গিক হিসেবে তিনি স্বাক্ষর দিতে পারবেন। আচ্ছা, আমরা তো এই 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 পর্যন্ত 47 ক পর্যন্ত আলোচনা করলাম। এখানে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে আমরা একটু আলোচনা করি। সম্ভাব্য প্রশ্ন 3টে প্রশ্ন নমুনা আমি আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে। যখন আদালতকে কোনো ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত তৈরি করতে হয় তখন কার মতামত একটি প্রাসঙ্গিক ঘটনা? সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষের, অপশন বি ট্রাইব্যুনালের, অপশন 3 বিশেষজ্ঞের, অপশন ঘ উপরের সবগুলো। উত্তর কোনটা হবে? সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। ইয়েস। দ্বিতীয় প্রশ্ন, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক কোন ধারা বলা হয়েছে? 22 ক, অপশন 45, 47 ক। অপশন 73 ক, অপশন 47 ক। আমরা জানি যে 47 ক। প্রশ্ন আসতে পারে, কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন গুলো আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ওপিনিয়ন অ্যাজ টু ডিজিটাল সিগনেচার ওয়্যার রিলেভেন্ট, এটা কোন ধারার বিধান? ইংরেজিতে প্রশ্ন করলো, আর কি। ওপিনিয়ন অ্যাজ টু ডিজিটাল সিগনেচার ওয়্যার রিলেভেন্ট, এটা কোন ধারার বিধান? 47 ক, 45, 73 ক, 65 ক? ক। 47 ক। 1 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন একই রকম, 47 ক। একটা বাংলা একটা ইংরেজিতে একটা ফ্রেজের মতো উঠিয়ে দিয়ে আপনাকে বিভ্রান্ত করে দিল আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো ওপিনিয়ন ধারা 48 আমরা দেখবো রিলেভেন্ট কোথায় আছে? অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক। প্রথা বা অধিকারের অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে ওই এলাকার যে সকল লোকের ওই প্রথা বা অধিকারের অস্তিত্ব জানা সম্ভব তাদের মতামত প্রাসঙ্গিক। অর্থাৎ বাদী বিবাদীর মধ্যে একটা প্রথার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, প্রথাটা যদি প্রমাণিত হয় বাদীর অধিকার টিকে যায়, প্রথাটা যদি মিথ্যা প্রমাণিত হয় বিবাদীর অধিকার টিকে যায় বা বিবাদী মামলা রায় পেয়ে যায়। অথবা কোন একটা অধিকারের, ওই অধিকারের প্রচলন আছে কিনা, এই অধিকারের স্বীকৃতি আছে কিনা ওই সমাজের, ওই জনপদের মানুষের। কারণ এই অধিকারটা এস্টাবলিশ হলে বাদী রায় পায়, এস্টাবলিশ না হলে। তাহলে এইরকম প্রথা বা অধিকারের অস্তিত্বের প্রশ্নে, এই প্রথা বা অধিকারের অস্তিত্ব নিয়ে যাদের জ্ঞান আছে, যাদের জানাশোনা আছে, তারা এসে আদালতে সাক্ষী দিতে পারবে, তাদের মতামতটা প্রাসঙ্গিক। এটাই হচ্ছে থেকে সেকশন 48 এর মূল কথা। মানে কোনো একটি গ্রামের অধিবাসীদের নির্দিষ্ট কোনো একটি কূপ করার অধিকার থাকলে তা এই ধারার অর্থ অনুযায়ী সাধারণ অধিকার। হম। তো তখন এই কূপের অধিকার নিয়ে এটা সাধারণ অধিকার ছিল না, এটা কূপটা কারো ব্যক্তি বিশেষের ছিল, এটা প্রমাণের জন্য যিনি জানেন তিনি এসে সাক্ষী দিতে পারবেন।
এখানে সাধারণ প্রথা বা অধিকার বলতে উপযুক্ত সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা বা অধিকারকে বোঝায়। এটা ব্যাখ্যা আছে কিন্তু সেকশনের। সাধারণ প্রথা বা অধিকার বলতে উপযুক্ত সংখ্যক লোকের, উপযুক্ত সংখ্যক বলতে সংখ্যা কিন্তু নির্দিষ্ট করা হয়নি যে 500 1000 এরকম না, এটা আদালত ডিসাইড। উপযুক্ত সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা বা অধিকারকে বোঝায়। আমরা চলে যাচ্ছি 49, রীতিনীতি প্রভৃতি সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক। রীতিনীতি আগে বলা হয়েছে অধিকার প্রথা, এখন বলা হচ্ছে রীতিনীতি। রীতিনীতিকে আমরা বলে যে ইউসেজেস, টেনার্স, এভাবে বলা হয়। যখন আদালতকে নিম্নলিখিত বিষয় সম্পর্কে অভিমত উপনীত হতে হয়: কোনো জনসমষ্টি বা পরিবারের রীতিনীতি ও মতবাদ সম্পর্কে, কোনো ধর্মীয় বা দাতত্ব প্রতিষ্ঠানের গঠন ও পরিচালনা সম্পর্কে, অথবা কোনো নির্দিষ্ট জেলায় বা নির্দিষ্ট শ্রেণীর লোকের মধ্যে ব্যবহৃত শব্দ সমষ্টি বা উক্তির অর্থ তখন ওই সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তাদের মতো প্রাসঙ্গিক। এটা হচ্ছে আপনার এই 48, তারপরে 49, 49 সেকশনটা 48 সেকশনেরই বর্ধিত রূপ। আগে বলা হচ্ছে অধিকার প্রথা নিয়ে, আর এখন বলছে ইউসেজেস, স্ট্যান্ডার্ডস, এগুলো নিয়ে বলা হয়েছে, রীতিনীতি নিয়ে বলা হয়েছে। কেমন? তো এখানেও একই কথা, দুইটা সেকশনের একই বিষয়, আমরা এখানে আর ফোকাস করছি না। তারপর হচ্ছে আত্মীয়তা সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক। আত্মীয়তা সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক, মানে অমুক অমুকের আত্মীয় কিনা, অমুক অমুকের বন্ধু কিনা। যখন এক ব্যক্তির সাথে অপর এক ব্যক্তির সম্পর্কের ব্যাপারে আদালত অভিযোগ গ্রহণ করছে, তখন পরিবারের সদস্য হিসেবে অথবা অন্যভাবে এই ব্যাপারে যার জ্ঞান লাভের বিশেষ সুযোগ আছে, উক্ত সম্পর্কের অস্তিত্ব সম্পর্কে তার আচরণের মাধ্যমে যে মতামত ব্যক্ত হয় তা প্রাসঙ্গিক। অর্থাৎ কোনো ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে বিশেষ জ্ঞান আছে এমন তৃতীয় ব্যক্তির মতামত প্রাসঙ্গিক। তৃতীয় ব্যক্তির মতামত প্রাসঙ্গিক। তবে শর্তারীতি বিবাহ বিচ্ছেদ আইনের কোনো মামলায় অথবা দণ্ডবিধি 494, 495, 497, 498 ধারার কোনো ফৌজদারি মামলায় বিবাহ প্রমাণ করার জন্য এরূপ অভিমত যথেষ্ট বিবেচিত হবে না। তাইলে এটা একটা ক্রিটিক্যাল একটা এরিয়া কিন্তু সেকশন 50টা। এখান থেকে যদি ক্রিটিক্যাল একটা প্রশ্ন দিয়ে দেয় তাহলে পাজল হয়ে যাওয়ার সুযোগ আছে, পাজল হয়ে যাওয়ার সুযোগ আছে। এখানে বিষয় বলো যে বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত আইনের কোনো মামলায় অথবা দণ্ডবিধি 494, 495, 497, 498 কোনো ফৌজদারি মামলায় আমার এই তৃতীয় ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক নয়। বাকি আত্মীয়তার সম্পর্কে মতামত তৃতীয় ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক। উদাহরণ, প্রশ্ন হচ্ছে এ ও বি পরস্পর বিবাহিত কিনা। তাদের বন্ধুরা সাধারণত তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে থাকলে এবং তাদের সাথে যেরূপ আচরণ ব্যবহার করে থাকলে তা প্রাসঙ্গিক ঘটনা। বন্ধুদের একদিন এসে বললো যে হ্যাঁ আমি তো রহিমের সাথে যে মেয়েটাকে দেখছি বাসায় ওকে ভাবি ডাকতাম। হ্যাঁ, অথবা তাদেরকে তো স্বামী স্ত্রীর মতো চলতে ফিরতে দেখছি। তাহলে উনি যে দেখছে জানে, এটা ওনার বক্তব্যটা এখানে প্রাসঙ্গিক। প্রশ্ন হচ্ছে এ ও বি, এ এ বি এর বৈধ পুত্র কিনা। পরিবারের সদস্যগণ সবসময় এর সাথে সেরূপ ব্যবহার করে থাকলে তা প্রাসঙ্গিক ঘটনা। তো এ বি এর বৈধ পুত্র কিনা এটার প্রশ্ন উঠছে। এখন ওই বিয়ের পরিবারের অন্যান্য সদস্যরা বলে থাকে যে আমরা তো ওনাকে বিয়ের ছেলে হিসেবেই ট্রিট করেছি। আমি কেউ চাচা রেখেছি, কেউ ভাই ডেকেছি সম্পর্কের সূত্রে। যেহেতু বি আমার কাকা, তাহলে কাকার ছেলে ভাই, বা বি আমার ভাই ছিল তার ছেলে ভাতিজা, চাচা ডেকেছি। তাহলে এইভাবে যারা জানে তারা প্রাসঙ্গিক ঘটনা বর্ণনা করতে পারবে। এটা হচ্ছে আমার আত্মীয়তার সম্পর্কে তৃতীয় ব্যক্তির মতামতের কথাটা বলেছে। আচ্ছা, সেকশন 51, মতামতের কারণ যখন প্রাসঙ্গিক। কোন জীবিত লোকের অভিমত যখন প্রাসঙ্গিক তখন উক্ত অভিমত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেই ভিত্তিগুলো প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ কোনো বিশেষজ্ঞ কোনো অভিমতে উপনীত হওয়ার জন্য তার পরীক্ষা নিরীক্ষার বিবরণ দিতে পারেন। মতামতের কারণ যখন প্রাসঙ্গিক, কারণ মানে কি, মানে যে এটার উপর বেস করে মতামতটা হয়েছে সেই মতামতের কারণটাও প্রাসঙ্গিক। গ্রাউন্ডস আর কি, কারণ বলতে এখানে গ্রাউন্ডস, ভিত্তি, গ্রাউন্ডস অফ ওপিনিয়ন ওয়েন রেলেভেন্ট, যখন প্রাসঙ্গিক হয়। তাহলে কোনো জীবিত লোকের অভিমত যখন প্রাসঙ্গিক তখন উনি যে অভিমতটা নিয়েছেন সেই অভিমতটা নেওয়ার কারণটা কি ছিল সেটাও প্রাসঙ্গিক। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই বিষয়বস্তুর উপর আলোচনাটা শেষ করলাম। সেকশন 45 থেকে 51, তৃতীয় ব্যক্তির অভিমত কখন প্রাসঙ্গিক, এটা আমরা আলোচনাটা শেষ করলাম। এখন আমরা চলে যাব চরিত্র যখন প্রাসঙ্গিক। চরিত্র যখন প্রাসঙ্গিক বা চরিত্র কখন প্রাসঙ্গিক, এই আলোচনাটা আছে আমাদের সেকশন 52 থেকে 55 পর্যন্ত। এই সেকশন গুলোতে 4টা ধারা: 52, 53, 54, 55। তো প্রথমে 52 ধারা কি বলেছে দেখেন। 52 ধারা বলেছে, ইন সিভিল কেসেস ক্যারেক্টার টু প্রুভ কন্ডাক্ট ইম্পিউটেড ইররিলেভেন্ট। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য কারো চরিত্র বা চরিত্রের বিষয় সাক্ষ্য অপ্রাসঙ্গিক। কোনো ব্যক্তির উপর যেরূপ আচরণের অভিযোগ করা হয়েছে
তার চরিত্র অনুযায়ী তার পক্ষে উক্তরূপ আচরণ সম্ভব অথবা অসম্ভব তা দেওয়ানি মূলক দেওয়া প্রাসঙ্গিক, কিন্তু অন্যভাবে প্রাসঙ্গিক ঘটনা হইতে চরিত্র যতটা প্রকাশিত তা প্রাসঙ্গিক। একটা আচরণের প্রশ্ন আসছে আর কি, আচরণ নিয়ে বিচার হচ্ছে যে রহিমের মধ্যে এই আচরণ বা এই স্বভাবটা ছিল কিনা। হুম। এটা প্রমাণের জন্য রহিমের চরিত্র নিয়ে কোনো ধরনের সাক্ষ্য দেওয়া যাবে না। তবে হ্যাঁ, তার আচরণটা প্রমাণের জন্য একদম স্পেসিফিকলি যতটুকু তার চরিত্র সম্পর্কে কথা আসবে ঠিক ততটুকু প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে বায়ান্ন দ্বারা মনে রাখার কথা। এখানে মনে রাখতে হবে দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য, এটা দেওয়ানি মোকদ্দমার কথা বলছে। তবে উক্ত মোকদ্দমায় চরিত্র বিষয় হলে, উক্ত মোকদ্দমার চরিত্র বিচার্য বিষয় হলে, খেয়াল করেন, তবে উক্ত মোকদ্দমায় মানে দেওয়ানি মোকদ্দমায় যদি আমার চরিত্রটা বিচার্য বিষয় হয় বা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক ঘটনার সাথে সম্পর্ক সূত্রে চরিত্রের বিষয়টি আসলে কেবলমাত্র তখনই তা প্রাসঙ্গিক হবে। সাধারণ কথা হচ্ছে দেওয়ানি মোকদ্দমার চরিত্র বিষয় অপ্রাসঙ্গিক, তবে চরিত্রটাই যদি বিচার্য বিষয় হয় দেওয়ানি মোকদ্দমায়, সেক্ষেত্রে চরিত্র সংশ্লিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক বিষয়টা চলে আসবে। 53, ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। ইন ক্রিমিনাল কেসেস প্রিভিয়াস গুড ক্যারেক্টার রেলেভেন্ট। ফৌজদারি কার্যধারায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র ভালো, এরূপ ঘটনা প্রাসঙ্গিক। না আসামি পক্ষ তার চরিত্র যে ভালো এটা নিয়ে সাক্ষী দিতে পারবে, ভালো প্রমাণের জন্য সাক্ষী দিতে পারবে, কারণ ফৌজদারি নেচারের মামলা। হুম। তো আমরা এখন দেখবো বিগত সালে আপনার অ্যাডভোকেটশিপ পরীক্ষায় 2022 সালে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা এমন: দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 53 ধারা অনুযায়ী, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? কোন মামলায়? দেওয়ানি, অপশন বি ফৌজদারি, অপশন সি দেওয়ানি ও ফৌজদারি, অপশন ঘ মানে ডি কেবল আর্থিক প্রতারণা সংশ্লিষ্ট ফৌজদারি। উত্তর কি হবে? ফৌজদারির ক্ষেত্রে শুধু। ফৌজদারির ক্ষেত্রে হবে। আপনাকে দেওয়ানি না দেওয়ানি দেওয়ানি না ফৌজদারি হবে। এটা প্রশ্নটাই ছিল 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক। আপনাকে কনফিউজ করার জন্য অপশন গুলোতে কি ফেস লাগাই দিছে, দেওয়ানি ও ফৌজদারিও বলেছে, আবার আরেকটাতে বলেছে কেবল আর্থিক প্রতারণা সংশ্লিষ্ট ফৌজদারি। তো ফৌজদারি শব্দ আছে, আপনি ফৌজদারি দেখে তো এটাতে ফাঁদে পড়ে যাবেন, কিন্তু ফাঁদে পড়া যাবে না। 54 ধারা, পরবর্তী ধারা, উত্তর প্রদানের প্রসঙ্গ ছাড়া পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক নয়। ফৌজদারি কার্যধারায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র খারাপ তা অপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষী দেওয়া হয়ে থাকলে তার চরিত্র খারাপ তা প্রাসঙ্গিক হয়ে পড়ে। আমরা আগে দেখেছি দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক বিষয় অগ্রহণযোগ্য। 54 ধারাতে বলতেছে ফৌজদারি কার্যধারায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র খারাপ। নট রিলেভেন্ট। খারাপ মানে ব্যাড ক্যারেক্টার, প্রিভিয়াস ব্যাড ক্যারেক্টার নট রেলেভেন্ট এক্সেপ্ট ইন রিপ্লাই। স্বাভাবিকভাবে সাধারণভাবে ফৌজদারি মামলায়ও একজন আসামির চরিত্র খারাপ এটা বলা যাবে না, তবে এটা প্রাসঙ্গিক হয়ে যাবে যখন সে যে ভালো এই মর্মে যদি তার পক্ষ থেকে সাক্ষী দেওয়া হয়, দাবি করা হয়, তখন তার চরিত্র যে খারাপ ছিল এই প্রসঙ্গে সাক্ষী দেওয়া যাবে। এখানে ব্যাখ্যা আছে, যে মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয় সেই ক্ষেত্রে এ দ্বারা প্রযোজ্য নয়, এই ব্যাখ্যাটা মাথায় রাখতে হবে। এই মামলায় আসামির খারাপ চরিত্রই বিচার্য বিষয় সেক্ষেত্রে এই ধারা প্রয়োগযোগ্যতা নাই, প্রযোজ্য নয়। ব্যাখ্যা 2, খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। একজন ব্যক্তির খারাপ চরিত্র প্রমাণ করার জন্য সে যে আরো ইতিপূর্বে মামলায় সাজা পেয়েছে, মাদকের মামলা হোক, চুরির মামলা হোক, ডাকাতির মামলা হোক, সেই পূর্ববর্তী মামলার রায়গুলো প্রাসঙ্গিক হিসেবে এখানে দেওয়া যাবে। তাহলে 54 দ্বারা একটু ক্রিটিক্যাল আছে। তো এখানে যা মনে রাখতে হবে, অভিযুক্তের খারাপ অভিযুক্তের চরিত্র খারাপ তা ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক, তবে অভিযুক্তের চরিত্র ভালো বলে সাক্ষ্য দেওয়া হলে তখন তার খারাপ চরিত্র খারাপ তা প্রমাণ করার জন্য সাক্ষ্য দেওয়া যাবে। কোনো ব্যক্তি পূর্বে কোনো অপরাধে দণ্ড পেলে তা তার খারাপ চরিত্রের প্রমাণ হিসেবে সাক্ষ্য দেওয়া যাবে। এখন আমরা দেখব পূর্ববর্তী দণ্ডাদেশ সাক্ষ্য আইনে যেসব ধারা উল্লেখ আছে। পূর্ববর্তী দণ্ডাদেশ সাক্ষ্য আইনে যেসব ধারা উল্লেখ আছে। 14 ধারার ব্যাখ্যা 2 আছে, 43 ধারার উদাহরণ উমতে আছে। একটু লিখে নেন। লিখতেছেন?
স্যার আবার ক্রিটিক্যাল বলেন স্টাডির তো। জন্য। স্যার আবার একটু এই- কাইন্ডলি বলেন। জি, হেডিংটা হলো পূর্ববর্তী দণ্ডাদেশ সাক্ষ্য আইনে যেসব ধারায় উল্লেখ আছে, মানে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কিত বিভিন্ন ধারাতে বিভিন্ন ভাষ্য আছে, কথা আছে সাক্ষ্য আইনে। আমি সেটা একটু দিচ্ছি, এটা মাথা রাখার জন্য, ক্রিটিক্যাল স্টাডির জন্য। এক, 14 ধারার 2 নং ব্যাখ্যায় আছে, দেখছেন? জি স্যার। 2 নম্বর হলো 43 ধারার অমানং উদাহরণ আছে, অমানং উদাহরণে আছে, 43 ধারার অমানং উদাহরণ। 14 ধারায় উদাহরণ 43 এক্সাম্পল, উদাহরণ 43 ধারার উদাহরণ উদাহরণ ও। আর স্যার 14 ধারায় কি যেন বললেন প্রথমটা? 14 ধারার 2 নম্বর ব্যাখ্যা। 2 নং ব্যাখ্যা। 3 নম্বর হচ্ছে 54 ধারার ব্যাখ্যা 2। 3 নাম্বার 54 ধারার ব্যাখ্যা 2 4 নম্বর 153 ধারার ব্যাখ্যা 1। ধারা ব্যাখ্যা 2। 4 নাম্বার হচ্ছে 153 ধারার ব্যাখ্যা 1। 153 ধারার ব্যাখ্যা 1। হ্যাঁ, এছাড়াও সাক্ষ্য আইনের 8 ধারা এবং 1860 সালের দণ্ডবিধির 75 ধারা অনুসারে পূর্ববর্তী দণ্ড চরিত্রের বিষয়ে প্রাসঙ্গিক। এছাড়াও এছাড়াও সাক্ষ্য আইনের 8 ধারা, লিখেন, সাক্ষ্য আইনের 8 ধারা এবং 8 ধারা এবং 1860 সালের দণ্ডবিধির 75 ধারা অনুসারে পূর্ববর্তী দণ্ড চরিত্রের বিষয়ে প্রাসঙ্গিক। 1884 সালের 1860 সালের দণ্ডবিধি, 1860 সালের দণ্ডবিধির 75 ধারা অনুসারে পূর্ববর্তী দণ্ড চরিত্রের বিষয়ে প্রাসঙ্গিক। 1860 সালের দণ্ডবিধির 75 ধারা অনুসারে জি, পূর্ববর্তী দণ্ড চরিত্রের বিষয়ে প্রাসঙ্গিক। মূল কথা হচ্ছে পূর্ববর্তী দণ্ড চরিত্রের বিষয়ে প্রাসঙ্গিক এইসব ক্ষেত্রে। পূর্ববর্তী দণ্ড দণ্ড চরিত্রের বিষয়ে প্রাসঙ্গিক। এত রেকর্ড হচ্ছে, তাই না? চরিত্র বিষয় প্রাসঙ্গিক মনে হয় না। আমাদের ক্লাস তো রেকর্ড হচ্ছে, তাই না? জানি না তো স্যার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ডটা শুনে নেবেন, অসুবিধা নাই। ওগুলো আমরা সব এখন দেখব, ক্লাস হলে রেকর্ড হলে বেটার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করবেন না, আবার রেকর্ড গুলো আমাকে একটু ফিডব্যাক, আমাকে একটা একটা রেকর্ড পাঠিয়ে দিবেন। আলমগীর ভাই নাই নাকি? এটা আরো বেটার হয় একটা যদি এলআরটিসির ইউটিউব চ্যানেল থাকে। হ্যাঁ এই ক্লাসগুলো রাইখা দিল ইউটিউব চ্যানেলে, পরে সবাই দেখতে পারলো। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের প্রয়োজন হবে না। জি। না, প্রয়োজন তো হবে। না, অসুবিধা নেই। না আচ্ছা স্যার। শুনেন, বিগত বছরের প্রশ্ন আসছে এখানে, জি। কি কি প্রশ্ন আসছে আমরা এটা কভার দিচ্ছি এখন। 1700 বিজিএস পরীক্ষা, জুডিশিয়াল পরীক্ষা আর কি, এ চুরির দায়ে অভিযুক্ত হলেন। ইতিপূর্বে তিনি চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ নিম্নের কোন বিষয় রূপে প্রাসঙ্গিক? খারাপ আচরণ রূপে, স্বীকৃত বিষয় রূপে, বিচার্য বিষয় রূপে, আনুষঙ্গিক বিষয় রূপে, কোনটা? স্বীকৃত। বিচার্য বিষয় রূপে। হ্যাঁ, স্বীকৃত হবে না স্যার? বিচার্য বিষয় রূপে। খারাপ হ্যাঁ, কি বললেন? স্বীকৃত বিষয় বিচার্য মানে বিষয় রূপে হবে। না, এটা হচ্ছে বিচার্য বিষয় রূপে। বিচার্য Right, মানে আগে বিচার্য এই বিষয়। আপনারা কারণ কথা আমরা আগে বলেন না, বলেছি স্যার কথা বলুক, ফৌজদারি, তাহলে আমরাও শুনতে পারবো। শুধু আপনারা কথা বললে তো আমাদের সমস্যা হচ্ছে। না আমি প্রশ্ন করেছি, অসুবিধা নাই, আমি প্রশ্ন করেছি। তো আমি আবার বলি, কারণ হচ্ছে দেখি আমরা একটু আগে আলোচনা করে দেখেছি ফৌজদারি মামলায় আসামির চরিত্র অপ্রাসঙ্গিক, তবে চরিত্রই যদি বিচার্য বিষয় হয় তখন ফৌজদারি মামলা আসামির চরিত্র সম্পর্কে ফাটাই ফেলা যাবে। ফাটাই ফেলা যাবে মানে সব ধরনের কথা বলা যাবে তার চরিত্র সম্পর্কে। তাহলে কি হিসেবে? বিচার্য বিষয় রূপে। অপশন কি? বিচার্য খুব বিষয়। সুন্দর প্রশ্ন, খুব টেকনিক্যাল প্রশ্ন, খুব স্মার্ট প্রশ্ন করেছেন জুডিশিয়ারির জন্য। আমি আবার বলছি, এ চুরির দায়ে অভিযুক্ত হলেন। ইতিপূর্বে তিনি চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ নিম্নের কোন বিষয় রূপে প্রাসঙ্গিক হয়েছিল? খারাপ আচরণ রূপে, বি বিচার্য বিষয় রূপে, সি স্বীকৃত বিষয় রূপে, ডি আনুষঙ্গিক বিষয় রূপে। উত্তর হচ্ছে বিচার্য বিষয় রূপে, কারণ চরিত্রটা বিচার্য বিষয় বলেই তার পূর্ববর্তী দণ্ডাদেশটা প্রাসঙ্গিক। চরিত্রটা বিচার্য বিষয় ছিল না বলে
না হলে পরে পূর্ববর্তী দণ্ডাদেশ বিষয়ে সাক্ষী দেওয়া যেত না। কারণ ফৌজদারি মামলায়ও আপনার আসামির চরিত্র নিয়ে সাক্ষী দেওয়ার বিধান স্বাভাবিকভাবে নাই। এখন আমরা চলে আসছি আরেকটা প্রশ্ন। এটা হচ্ছে আপনাদের 2025 সালে বার কাউন্সিল পরীক্ষায় আসছিল, পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারা অনুযায়ী? সেকশন 155, 151, অনলি 55, 54, কোন ধারা অনুযায়ী? 54, 54, yes, 54। এখন আমরা চলে যাব আমাদের এই আলোচনার লাস্ট সেকশনে, ক্ষতিপূরণ প্রভাবকারী চরিত্র, ক্যারেক্টার অ্যাজ অ্যাফেক্টিং ড্যামেজেস। ড্যামেজের যেটা ক্ষতিপূরণের যে শব্দ মানে বুঝতে পারছে, এটা দেওয়ানি নেচারের মামলা। ফৌজদারি মামলা কখনো ক্ষতিপূরণের বিষয় থাকে না। দেওয়ানি মামলায় কোনো ব্যক্তির চরিত্র যদি এরূপ হয় যে তা ওই ব্যক্তির প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করে, তবে তা প্রাসঙ্গিক। তবে তা প্রাসঙ্গিক। অর্থাৎ একজন ব্যক্তি ক্ষতিপূরণের জন্য মামলা করেছে, তিনি বাদী। এই বিবাদী এসে বলে যে ইওর অনার, তিনি যে এত কোটি টাকা দাবি করতেছেন বা এত লক্ষ টাকা দাবি করতেছেন, তিনি আসলে যে চরিত্রের মানুষ তিনি এত দাবি করতে পারেন না। এই কথাটা তিনি আদালতকে প্রাসঙ্গিক হিসেবে সাক্ষী দিতে পারবে, এই বিষয়ে কথা সাক্ষী দিতে পারবে। এখানে ব্যাখ্যা আছে। 52, 53, 54 ও 55 ধারায় চরিত্র শব্দটি দ্বারা খ্যাতি ও স্বভাব উভয়ই বুঝাবে। তাহলে আপনাকে টেকনিক্যাল প্রশ্নটা দিয়ে দিতে পারে, চরিত্র সাক্ষ্য আইনের এভিডেন্স অ্যাক্টের ভাষ্য মতে চরিত্র শব্দটি দ্বারা কি কি বুঝায়। তা আপনাকে অপশন দিয়ে দিল, একটা তো অপশন দিল খ্যাতি ও স্বভাব, আর তিনটাতে ভিন্ন ভিন্ন অপশন দিল। এমন অপশন গুলো দিল আপনি কনফিউজ হয়ে গেলেন। তাহলে এই ব্যাখ্যাটা যদি আপনি না জানেন তাহলে এটা আনসার করতে পারবেন না। 52, 53, 54, 55 ধারায় চরিত্র শব্দটি দ্বারা খ্যাতি ও স্বভাব উভয়ই বুঝায়, কিন্তু 54 ধারায় যেরূপ বিধান আছে তা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কেবল সাধারণভাবে খ্যাতি ও স্বভাব সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। বিশেষ যে কাজের মধ্যে দিয়ে খ্যাতি বা আচরণ প্রতীয়মান হয় সে বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। বিশেষ যে কাজের মধ্যে দিয়ে খ্যাতি বা আচরণ প্রতীয়মান হয় সে বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তো এখানে মনে রাখতে হবে, দেওয়ানি মামলায় ব্যক্তির চরিত্র যদি তার প্রাপ্য ক্ষতিপূরণকে প্রভাবিত করে তখন তার চরিত্র উক্ত মামলার প্রাসঙ্গিক হবে, তবে সেটি হবে চরিত্র সম্পর্কে সাধারণ ধারণা, বিশেষ কোনো উপলক্ষে সামনে আসা বিশেষ কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নয়। একটা ব্যক্তি বিশেষ কোনো উপলক্ষে বিশেষ একটা আচরণ করছে আর কি, ফাঁদে পড়ে বগা কান্দে বলো না, ফাঁদে পড়ে বগা কান্দে রে, বা আপনার একটা সিস্টেমে পড়ে হাতে মদ খেয়ে ফেলছে, কথা কথা আসলে তার মদ খাওয়ার স্বভাব না, তো একদিন মদ খাইছে, তো সে একদিনকে মাথা রেখে একদিন বিশেষ আচরণকে মাথা রেখে আপনি বলতে পারেন যে লোকটা মদ্যপ। ঠিক আছে, আপনাদের বন্ধুদের কোনো একজন হঠাৎ করে দেখে কোনো একটা মেয়ের সাথে কথা বলতে বাধ্য হয়েছে, ক্লাসমেট যে কোনো একটা প্রয়োজন, আপনি পিছন থেকে দেখে বলেন যে এই লোক তো মেয়ে লোকের সাথে কথা বলতে আমি দেখি, এভাবে ঢালাভাবে তাকে একদিনের বিশেষ আচরণ দেখা তাকে আপনি চিত্রিত করতে পারবেন না। এই কথাটাই 55 দ্বারা বলেছে, 55 দ্বারার ব্যাখ্যাতে চলে আসছে। নোট, এখন একটা নোট দিচ্ছি। 52 থেকে 55 ধারায় পক্ষদের চরিত্র বিষয়ে সাক্ষ্য কখন প্রাসঙ্গিক হবে তা বলা হয়েছে, সাক্ষীদের চরিত্র বিষয়ে নয়। খেয়াল করিয়েন, এই যে চরিত্রের কথা বলছে এটা আবার সাক্ষীদের চরিত্র মনে করবেন না, এটা হচ্ছে যে বাদী অথবা বিবাদী চরিত্রের বিষয়ে কথা বলছে। সাক্ষীদের চরিত্র বিষয়ে সাক্ষ্য কখন প্রাসঙ্গিক হবে তা বলা হয়েছে 32 ধারায় এবং 146 থেকে 155 ধারায়। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কথা। মামলা বাদী বিবাদীর চরিত্রের বিষয়ে কথা হচ্ছে 52 থেকে 55 ধারায়, কিন্তু সাক্ষী হিসেবে সাক্ষীদের চরিত্রের বিষয়ে আলোচনা আছে আমার সেকশন 42 তে ডাইন ডিক্লারেশন আমরা দেখেছি, আর হচ্ছে আমরা সামনে পাবো ইনশাল্লাহ 146 টু 155 ধারায়। আমরা আরো একটু খেয়াল করবো সাক্ষ্য আইনের ধারা 52, 55 দেওয়ানি মামলা প্রসঙ্গে, আর ধারা 53, 54 হচ্ছে ফৌজদারি মামলায় চরিত্র প্রসঙ্গে বলা হয়েছে, চরিত্র প্রসঙ্গে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দ্বিতীয় বিষয়বস্তুর উপর আলোচনা, আমরা 52 থেকে 55 যে আলোচনা সেটা আমরা শেষ করলাম। এখন আমরা দেখব
যে সকল ঘটনা প্রমাণের প্রয়োজন নেই। ফ্যাক্টস, ঘটনা বলতে আপনি কি মাথা রাখবেন? ফ্যাক্ট শব্দটা আমি সবসময় বলেছি, ফ্যাক্ট বা বিষয়, এখানে ঘটনার আগে বিষয় দিতে পারতো। যে সকল বিষয় প্রমাণের প্রয়োজন নাই, এখানে ঘটনা বলুক আর বিষয় বলুক, আপনি মাথায় রাখবেন কি শব্দটা কি? ফ্যাক্ট। তো যে সকল ফ্যাক্ট প্রমাণের প্রয়োজন নেই, ফ্যাক্টস হুইচ নিডস নট টু বি প্রুভড, এই আলোচনাটা আছে, এই বিষয়বস্তু কেন্দ্রিক আলোচনাটা আছে ধারা 56 থেকে 58, তিনটে ধারায়, 56, 57, 58। তাহলে আমরা প্রথমে 56 ধারা দেখবো। 56 ধারা বলেছে যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নেওয়ার যোগ্য, মানে আদালত অটোমেটিকলি, স্বাভাবিকভাবেই যে বিষয়গুলো আদালত নিজের দৃষ্টিগোচরে নেওয়ার বিষয়, সেগুলি আদালতকে আবার তার অস্তিত্ব আছে বা অস্তিত্ব নেই মর্মে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয় নেই। আদালত যে ঘটনা বিচারিক অবগতিতে নেবেন তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে সেকশন 56 এর মূল কথা। এখানে যা মনে রাখতে হবে, কিছু বিষয় আদালত প্রমাণিত বিবেচনা করেন, আদালত কিছু বিষয়কে প্রমাণিত বিবেচনা করেন, সেগুলোর প্রমাণের প্রয়োজন নেই। এই বিষয়গুলিকে বলা হয় বিচারিক অবগতি, ইংরেজিতে বলে জুডিশিয়াল নোটিশ বা বিচারিক অবগতি। এখানে আরো মনে রাখতে হবে, যে যে বিষয়ে দাবি করেন আইনত ন্যায়ত তাকেই তা প্রমাণ করতে হবে। যে যে বিষয়ে দাবি করেন, বাদী বা বিবাদী, তিনি যে যে বিষয়ে দাবি করেন সে বিষয়টা প্রমাণ করতে হবে বাদীকে অথবা বিবাদীকে। এটি সাধারণ নিয়ম সাক্ষ্য আইনের। কিন্তু এমন বহু বিষয় থাকতে পারে যা প্রমাণ করবার কোনো প্রয়োজন নেই, বরং বলা চলে আর 10 জনের নিয়ে আদালতও তা অবগত আছেন মর্মে ধরা হয়। এই প্রকার কোনো বিষয় সম্পর্কে আদালতের জ্ঞানই যখন যথেষ্ট, তা প্রমাণের জন্য পক্ষদের জন্য যখন কোনো দায় দায়িত্ব থাকে না, বিনা প্রমাণে যখন এই জাতীয় বিষয় সাক্ষ্যের উপর গৃহীত হয়, তখন তাকে বিচারকের আইনগত জ্ঞাত বিষয় বলা হয় বা ফ্যাক্টস জুডিশিয়ারি নোটিশেবল বলে ঘোষণা করা হয়। এটা হচ্ছে আমার 56 এর মূল কথা। এখন আমরা চলে যাচ্ছি 57। 57 57 হলো যে, যেই সকল বিষয় আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে, ফ্যাক্টস অফ হুইচ কোর্ট মাস্ট টেক জুডিশিয়াল নোটিশ। আগে বলেছে আদালতের অবগতির বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নেই, পরের ধারায় বলেছে সেই বিষয়গুলো হচ্ছে এই কথা বইলা 57 ধারায় 11টি বিষয়ের কথা উল্লেখ করেছে। কয়টি বিষয়? 11টি বিষয়। 11টি বিষয় কি কি? বাংলাদেশের আইন, 2 সশস্ত্র বাহিনী সমূহের জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ, 3 আইনসভার কার্যপদ্ধতি মানে পার্লামেন্ট, 4 বাংলাদেশী আদালত, নৌ সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত এবং নোটারি পাবলিকের সিলমোহর, 5 কোনো ব্যক্তির সরকারি পদে যোগদানের বিষয় সরকারি গেজেটে প্রকাশিত হলে সেই যোগদানকারী ব্যক্তির নাম, পদ, কর্তব্য স্বাক্ষর ও যোগদানের সময়, 6 সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্রের অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা, 7 সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ এবং সরকারি গেজেটে প্রকাশিত সর্বসাধারণ উৎসব এবং ছুটিসমূহ, 8 বাংলাদেশের ভূখণ্ড সমূহ, 9 বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা জনগোষ্ঠীর বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা, অবসান হওয়া সংক্রান্ত তথ্য, 10 আদালতের সদস্যবৃন্দ এবং অফিসারগণ এবং সকল অ্যাডভোকেটগণ। আপনারা অ্যাডভোকেট হলে আপনাদেরকে আমরা জুডিশিয়াল নোটিশে রাখার একটা বিষয়বস্তু মাথায় রেখেন। এই জন্য আমরা প্রশ্ন করতে পারি, ইওর অনার আপনি কি লার্নেড লয়ার? এটা প্রশ্ন তখনই করবো যখন দেখবো যে আপনি কোর্টে গাউন ছাড়া চলে আসছেন, বা শার্ট একটা পরছেন রঙিন শার্ট, উপতি কালো কোট একটা পরে চলে আসছেন, টাই একটা পরছেন রঙিন, যেটা আপনার ড্রেস কোড ম্যাচ করে না। তখন আমি এটা প্রশ্ন করার অধিকারী, কারণ আপনাকে অ্যাডভোকেট হিসাবে যে জুডিশিয়াল নোটিশ আমার আছে সেটা তো এইটা না। আমরা মাঝে মাঝে বলে থাকি, লর্ড আপনি কি অ্যাডভোকেট? তখন বলে যে ইওর অনার। তো আপনি যে অ্যাডভোকেট এটা প্রমাণ করতেছেন আপনার ড্রেসে, তখন সরি বলে। তো এই এটা বিষয়। 11 নম্বর বিষয় হচ্ছে স্থল, জল, সমুদ্র পথের নিয়মাবলী। আপনারা যখন অ্যাডভোকেট হবেন এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। এটা যদি পালন করেন তাহলে আপনি সবার কাছে সমাদৃত হবেন, সম্মানিত হবেন, ইজ্জত পাবেন। কোর্টে গিয়ে ব্রিফ থাকুক বা না থাকুক, পকেটে টাকা আসুক বা না আসুক, কিন্তু সম্মান টিকে পাবেন। এটা হচ্ছে 5 দিন কোর্ট তো, শুক্র শনি তো বন্ধ, 5 দিন 5টা শার্ট কিনে ফেলবেন, সাদা শার্ট। একদিন একটা পরবেন, আজকে যেটা পড়ছেন এটা কালকে আর পরবেন না, 5 দিনের জন্য 5টা শার্ট কিনে ফেলবেন। আর ওই শার্টের সাথে প্যান্ট যেটা পরবেন এরকম 2-3টা প্যান্ট অপশন রেখে দিবেন। আর টাইও এরকম একাধিক টাই রেখে দিবেন। গাউনটা সুন্দর করে প্রতি সপ্তাহে গাউনটা ধুয়ে, প্রতি সপ্তাহে সম্ভব না হলে 2 সপ্তাহ গাউনটা ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে পরবেন।
তাহলে লিটিগেন্ট পাবলিকেরা দেখবে যে এটা উনিই লয়ার, এবং আপনার কলিগেরও আপনাকে সম্মান দিতে, ইজ্জত দিতে বাধ্য। আমাদের অনেক ম্যাক্সিমাম লয়ার কিন্তু মানে ওনার চেহারা দিয়ে তাকালে ল প্রফেশন সম্পর্কে মানে মানুষের ঘৃণাই আসবে আর কি। তো এখন আজকে যারা শুনতেছেন, দয়া করে ভবিষ্যতে ইনশাল্লাহ অ্যাডভোকেট তো হবেন। এরপরে তো আল্লাহ অন্য কিছু চাইলে অন্য কিছু হবেন, অ্যাডভোকেট তো হবে না আশা করছি। তো আপনারা অন্তত এইগুলো মাথা রাখবেন। এটা আমি বিচারক হিসেবে আমার একটা অবজারভেশন থেকে বললাম। তো এনিওয়ে, আমি যে 11টি ক্ষেত্রের কথা বলেছি 57 ধারা বলতে গিয়ে, এসব ক্ষেত্রে এবং এছাড়া জনসাধারণ সম্বন্ধীয় ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, মানবিক, কলার সকল বিষয়ে আদালত তার সাহায্যের জন্য যথাযথ রেফারেন্স বা দলিলের আশ্রয় নিতে পারেন। উল্লেখিত 11টি বিষয় ছাড়াও আরো যে যে বিষয়ের কথা বললাম, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, মানবিক, এগুলোর জন্য অবগতির জন্য যে কোনো রেফারেন্স বা দলিল আশ্রয় নিতে পারেন আদালত। কোনো ঘটনা জুডিশিয়াল নোটিশে নেওয়ার জন্য কোনো ব্যক্তি আদালতে আবেদন করলে উক্ত ব্যক্তিকে প্রয়োজনীয় বই বা দলিল উপস্থাপন না করা পর্যন্ত আদালত উক্ত ঘটনা জুডিশিয়াল নোটিশে নিতে অস্বীকার করতে পারেন। জুডিশিয়াল নোটিশের অ্যাকচুয়ালি সংখ্যাটা অবারিত হইতে পারে। এখানে যদিও 11টি বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, এই 11টি বিষয় না, এগুলো ক্ষেত্র, খাত উল্লেখ করছে। এই খাতের মধ্যে যে কত বিষয় আসতে পারে, তো সেই খাতের মধ্যে পড়ে যাবে। অ্যাডভোকেট সাহেব বাদীর হোক বিবাদীর হোক, যখন কোনো বিষয় আদালতের জুডিশিয়াল নোটিশে আনার জন্য অনুরোধ করবে আদালতকে, ইউর অনার এটা আমার প্রমাণ করা প্রয়োজন, এটা আপনার জুডিশিয়াল নোটিশের একটা বিষয়, কারণ এটা আজ থেকে 100 বছর আগে অমুক সাহিত্যের অমুক বইতে লেখা আছে এই বিষয়টা, তখন আদালত এই বিষয়ে তলব করতে পারে। দেখবে যে হ্যাঁ, এটা একজন প্রসিদ্ধ রাইটারের বই, এটা 100 বছর পুরাতন, তাহলে এটার ব্যাপারে আদালত জুডিশিয়াল নবরদিন, এটা আর প্রমাণের প্রয়োজন নাই, এটা নিয়ে কাউকে জেরা করার জন্য দিবে না। বাদী উপস্থাপন করছে বইটা, বিরোধীকে জেরা করার জন্য দিবে না। ঠিক আছে? তাহলে জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার জন্য এই যে আপনি বইটা পড়বে, এটা যে কোনো 13টি 11টি খাতার যে কোনো একটি খাতে পড়ে যাবে, কিন্তু সেটা বলতে চাই খাত সুনির্দিষ্ট, কিন্তু জুডিশিয়াল নোটিশে নেওয়ার বিষয় কিন্তু অবারিত। অবারিত। আমরা এখন দেখবো এখানে বিগত সালের প্রশ্ন আসছিল, সেটা কিভাবে আসছিল খেয়াল করেন। আদালত যে সকল বিষয়ে জুডিশিয়াল নোটিশ নিতে পারেন তা এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় বলা হয়েছে? এটা আসছিল 10ম বিজিএস এর পরীক্ষায়। সেকশন কি হবে? অপশন 57, অপশন 56, অপশন 58, অপশন 59। কি হবে? 57। 57। আপনার কথা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে আবার 2020 সালে। 57, রাইট। এরপরে প্রশ্নে চলে যাচ্ছি। এটা বার কাউন্সিল পরীক্ষা আসছিল 2020 সালে। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ, খ বাংলাদেশের সীমানা, গ সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম, ঘ ইসরায়েলের জাতীয় পতাকা। কোনটা হবে? ইসরায়েলের জাতীয় পতাকা। ইয়েস, কারণ আমরা তাদেরকে কি দিই নাই? স্বীকৃতি দিই নাই। ইসরায়েল যদিও একটা দেশ, সার্বভৌম দেশ, সারা পৃথিবীর অনেকে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা স্বীকৃতি দিই নাই। আমরা স্বীকৃতি না দিলে সে আমাদের তাদের পতাকা, তাদের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, তাদের আইনসভা কি, তাদের কোনটা আইন কোনটা কি, জাতীয় কোনো বিষয় আমরা জুডিশিয়াল নোটিশে বিচারক নিবে না। এটা সুন্দর প্রশ্ন করেছে, খুব স্মার্ট প্রশ্ন করেছে 2020 নিবে সালে। না। হুম। আচ্ছা, এখানে যা মনে রাখতে হবে, স্বীকৃতি ঘটনার প্রমাণের প্রয়োজন নেই যদি মোকদ্দমার পক্ষগণ বা তাদের প্রতিনিধিত্ব বিষয় বা ঘটনা স্বীকার করে নেয়। স্বীকৃত ঘটনা প্রমাণের কোনো প্রয়োজন নেই। স্বীকৃত মানে আপনি অ্যাডমিশন আর কি, আমরা তো আগে দেখেছি অ্যাডমিশন কাকে বলে, শত ধারা আছে। আচ্ছা, মামলার শুনানির সময় বা মোকদ্দমার শুনানির পূর্বে লিখিত আকারে বা আর্জি জবাবের মাধ্যমে যদি কোনো স্বীকৃতি হয়, তখন এটা প্রমাণের জন্য কোনো প্রয়োজন নেই। তবে আদালত যদি মনে করে যে স্বীকৃতি ঘটনাও অন্যভাবে প্রমাণ চাইতে পারে, এটা আদালতের কাছে কোনো একটা মামলার প্রেক্ষিতে যদি প্রয়োজন মনে করে স্বীকৃতি ঘটনা প্রমাণের জন্য দিতে পারে, এটা আদালতের এক্ষেত্রে এখতিয়ার। স্যার একটা আমরা আবার কোশ্চেন, জি, একটা কোশ্চেন ছিল। যেটা 57 যেটা হচ্ছে ফ্যাক্টস অফ হুইচ কোর্ট মাস্ট বি টেকেন জুডিশিয়াল নোটিস, এটা কি টোটাল সংখ্যাটা কি 11টা হবে না 8টা হবে? 7-11টা, সংখ্যা অবারিত। খাত, জুডিশিয়াল নোটিশে নেওয়ার বিষয়বস্তু অবারিত, কিন্তু খাত ক্যাটেগরি 11টা ক্যাটেগরি। স্যার ক্যাটাগরি আমি ইয়াতে ইয়ে করলাম, এই যে আমার এখানে একটা বই আছে আমিনুল ইসলামের, উনি উল্লেখ করছে আপনার 13টা, গুগল না দেখাচ্ছে এখানে তো 8টা।
স্যার না, আ- আমি আমি এখানে আরো কথা আছে তো, এইসব ক্ষেত্র, এইসব ক্ষেত্রে এবং এছাড়া জনসাধারণ সম্বন্ধে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, মানবিক বা কলার যেসব সকল বিষয়ে আদালত তার সাহায্যের জন্য জনতার রেফারেন্স বইতে আশ্রয় নিতে পারে। এটা এটা আমার এখানে আমি যে বইটা ফলো করতেছি জি এটাতে আপনার এটা আছে। আমি আরেকটা বই দেখতেছি, দাঁড়ান। আপনি বলেছেন, ভালোই করেছেন। স্যার হুজুর পেছ লেগে যাবো তো পরে। আর আমাদের মূল বইতে তো 13টা আছে, কিন্তু 2 আর 5 রহিত দেখাচ্ছে। 11টা 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 11টা। 13টার মধ্যে 2টা তো ওই যে বাতিল হয়েছে স্যার, এই জন্য 11টা, ওই জন্য 13টা দেখছি এখানে, 13 পর্যন্ত সিরিয়াল। বাতিল রহিত হয়েছে কোন 2টা দুটা? বাদ দিয়ে 11। আচ্ছা, এটা আপনারা আমি কনফার্ম করে দিলাম, এটা 11টা। এখন আসেন, এখানে বিগত সালে কি প্রশ্ন আসলে আমরা একটু দেখবো। আহ কে চুরির দায়ে অভিযুক্ত হলেন? না, এটা প্রশ্ন তো একটু আগে নিলাম। সরি, আমি এতে আসছি পেজটা। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা জি কোশ্চেন জি, ছিল। বলেন বলেন। কোশ্চেনটা ছিল স্যার, এখানে কোশ্চেনটা যদি এভাবে হয় যে এখানে বলবৎ কয়টি বা মোট কয়টি, তাহলে মোট কয়টি দিলে কি আমরা 11টা দিব নাকি 13টা দিব? মোট কয়টি দিলে আপনার, যদি দেখেন যে 11 দিয়েছে, 13 দিয়েছে, অবশ্যই চোখ বন্ধ করে 11 দিবেন। আপনি ইংরেজি বইটা আছে না আপনাদের সামনে, কারোর সামনে আছে? ইংরেজি ধারাটা আছে, ইংরেজি সেকশনটা আছে কারোর সাথে ইংরেজি বইয়ের? এই মুহূর্তে তো নেই। তো আমি দেখে দিচ্ছি। স্যার ইংরেজি বাংলাটা আছে স্যার, ইংরেজি এবং বাংলা দুইটাই যে দেখেন। আচ্ছা, আমি দেখে দিচ্ছি। এখানে এখানে হচ্ছে স্যার ওই দুটো বাদ দিয়ে গেছে বললো না, দুটো বাদ গিয়েছে। স্যার রহিত মানে তো বাতিল হয়ে গেছে, তো এটা নিয়ে এত হ্যাঁ, ইয়ে কি, স্যার বলছে ওইটাই মেনে নেই। না তারপর ঠিক আছে। না, আমি এখানে বললে আমি কোশ্চেনটা আবার দুই ইয়ে না। ধরনের হতে পারে, হ্যাঁ, সেজন্য আর কি। এখানে ইংলিশে 13টা আনসার দিয়েছে। ফ্যাক্টস অফ, এটা বাদ গেছে কোন দুইটা? দুইটা বাদ গেছে, 5টা বাদ গেছে, খেয়াল জি, করেন। 2 2 আর আর 5। 5। 2 আর হ্যাঁ 5। তো রাইট, তো 11টা আর কি, তাহলে 11টা। বাতিলটা তো আর আসবে না, 11টা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি। এখানে আরো প্রশ্ন, বিগত সালে প্রশ্ন আসছে। 2017 সালে বার কাউন্সিল পরীক্ষা আসছিল, স্বীকৃত বিষয়ে প্রমাণের আবশ্যকতা নেই, এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? 52, 54, 58, 59 কোথায় আছে বলেন? এই মাত্র আলোচনা করলাম 58 ধারা, স্বীকৃতি বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। জি স্যার, 58 ধারায়, ইয়েস, এটা খুব গুরুত্বপূর্ণ ধারা। তারপরে প্রশ্ন হলো যে এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় অপর পক্ষ দ্বারা স্বীকৃত, 2 ঐতিহাসিক সত্য, 3 প্রাকৃতিক নিয়ম সিদ্ধ, 4 সাক্ষ্য দ্বারা প্রমাণিত। কোনটা হবে পক্ষ দ্বারা অপশন? স্বীকৃত। অপর এক পক্ষ পক্ষ দ্বারা দ্বারা স্বীকৃত হয়। স্বীকৃত। গুড, গুড। এটাও অ্যাডভোকেসি পরীক্ষা আসছে, ভিন্ন ভাবে আসছে আর কি, 12 সালে আসছে। তারপরে জুডিশিয়ারিতে আসছে 17 সালে, এই 1700 জুডিশিয়ারিতে আসছে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে ফ্যাক্টস ড্যাশ নিড নট বি প্রুভড। এখানে এই হাইফেনের জায়গায় কি বসবে? কনফেসড, অ্যাডমিটেড, অ্যাকনলেজড, অ্যাসার্টেড, কোন শব্দটা বসবে? ফ্যাক্টস ড্যাশ নিড নট বি প্রুভড, এই ড্যাশের জায়গায় কনফেসড বসবে, না অ্যাডমিটেড বসবে, না অ্যাকনলেজড বসবে, না অ্যাসার্টেড অ্যাডমিটেড, বসবে? অ্যাডমিটেড, ইয়েস, ইয়েস, অ্যাডমিটেড স্যার। অ্যাডমিটেড হবে, হ্যাঁ। তাহলে আমাদের এই আলোচনাটা, এই বিষয়বস্তুর আলোচনাটাও কিন্তু শেষ। এরই মাধ্যমে কিন্তু আমাদের সাক্ষ্য আইনের প্রথম খণ্ড আলোচনা সমাপ্ত করে দিলাম আমরা। প্রথম খণ্ডে দ্বিতীয়তে আলোচনা শেষ, মানে প্রথম খণ্ড আলোচনা শেষ। তো প্রথম খণ্ডের উপরে কিন্তু আপনার এই আমি 15টা মিনি টেস্টের প্রশ্ন আপনাদেরকে দিব, সেটা আপনারা পরীক্ষায় বসবেন, ঠিক আছে? 14 উত্তরের জন্য 1 নম্বর, আর প্রতি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। পরীক্ষা কখন হবে?
স্যার বার কাউন্সিলের পরীক্ষায় কি মাইনাস 2.5? মাইনাস আছে তো, মাইনাস আছে, আছে না? এটা কি 2.5 না 50 স্যার পয়েন্ট? 0.25। ও আচ্ছা। আপনি 4টা ভুল গেলে 1 নাম্বার, 4টা বললে এক চলে যাবে, হ্যাঁ। 25 পয়সা করে আর কি। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ হচ্ছে চিন্তা করে করে মানে আপনার আনসার করে যাওয়া। কারণ ওই 4টার মধ্যে একটা শুদ্ধ হয়েই যায়। আপনি ধারণা করে 4টা দিচ্ছেন তো, বুদ্ধি খাটাই খাটাই দেখবেন যে একটা একটা হয়ে গেছে, আন্দাজের মধ্যে একটা লাগে গেছে, তো লাগে গেলে তো 1 মার্ক চলে আসলো। আর 3টা ভুল হয়েছে, তো 3টা ভুলের 0.75 না গেল, আরো 25 পেয়ে গেছেন আপনি। এই জন্য নেগেটিভ মার্কিং ভয় করে অনেকে কি করে আনসার ছেড়ে দেয়, এটা এটা একটা ভুল পলিসি, ভুল। খুব একেবারে আপনি যদি কোনোভাবেই ধারণা নিতে পারছেন না কি হবে, এরকম হয়তো হাতে কোনো 4-5টা মিস যেতে পারে, মানে রেখে দিতে পারেন। বাকি কিন্তু ওই এমসিকিউ 100টার মধ্যে 95-90 আনসার করার বিষয়, এটা মাথায় রাখিয়ে নিতে সবসময়। ঠিক আছে, তো আজকে কি আলোচনা কন্টিনিউ করবো? না স্যার, থ্যাংক ইউ। এই পর্যন্ত হলে বোধহয় আমাদের জন্য ভালো হবে, বেশি দিলে তো নিতে পারবো না। জি 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 জি। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম খণ্ড শেষ করলাম। তো প্রথম খণ্ডের এখানে আপনার আজকের আলোচনাটা তো আমি এই কনসলিডেট আকারে আলোচনা রেখেছি। প্রতিটা বিষয়বস্তুর পরপরই প্রশ্ন আগে দিতাম। গতকালকে ক্লাসটাতে আমি প্রতিটা বিষয়বস্তুর উপর সরাসরি এতগুলো প্রশ্ন যাই নাই। তো এটা আপনারা ওই ওই প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো আপনাদের কাছে নিশ্চয় গাইড আছে, গাইড দেখে দেখে নেবেন। বাট আলোচনা করেছি, আলোচনাটা বুঝে থাকলে পরে প্রশ্নগুলো যখন পড়তে যাবেন এমসিকিউ, তখন আপনার মাথায় তখন কনফিউজ হবেন না এবং মাথায় ঢুকে যাবে, বুঝে যাবেন আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো আমি আজকের মতো করে ডেলিভার করবো। তো এখন মিনি টেস্টের বিষয়টা আমি আপনাদেরকে করে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনার করে দিয়ে দিচ্ছি। আপনার পরীক্ষাটা নিয়ে নিজেরা নিজেদের মতো করে পরীক্ষা দিয়ে দিবেন। এটার সময় হচ্ছে আপনার 7.5 মিনিট, সময় 7.5 মিনিট, 15টা প্রশ্ন করবো আমি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। যারা উপস্থিত ছিলেন সবাইকে সাধুবাদ জানাই, সবাইকে স্যার, ধন্যবাদ। জি। আমাদের অনেকের তো অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজিং হয়েছে, তো আপনি যদি আমাদেরকে আর 5 মিনিট সময় দিতেন, যার যে কোয়ারিজ আছে একটু যদি, তাহলে আমাদের জন্য মনে হয় একটু ভালো হতো স্যার। এখন এখন জি স্যার। তো কোয়ারিজ থাকলে তো অবশ্যই মেয়েদের শুরু বলেন, তার কি প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন, আমি লেট করে আসছি তো, কত ধারা থেকে কত ধারা পর্যন্ত পড়িয়েছেন আজকে? আজকে জি। আজকে আবার আমরা গত ক্লাসে সেকশন 40 থেকে থেমেছিলাম। আজকে সেই সেকশন 40 থেকে সেকশন একেবারে পর্যন্ত 57। 58 পর্যন্ত আমরা আলোচনা করেছি। 58, 40 তে 58। হ্যাঁ, এই পর্যন্ত আলোচনা করেছে। থ্যাংক ইউ মানে স্যার। আমাদের প্রথম অধ্যায় শেষ, প্রথম অধ্যায় সরি প্রথম খণ্ড শেষ, দ্বিতীয় অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে প্রথম খণ্ড শেষ হয়ে গেল। একেবারে 3টা খণ্ড পুরো এন্ড, প্রথম খণ্ড শেষ করে দিয়েছে ক্লাস। এই আমার এই ভাগ্যে আর কয়টা বরাদ্দ আছে আলম সাহেব? স্যার আমাদের তো টোটাল ক্লাস ছিল 4টা, সেক্ষেত্রে সম্ভবত একটা ক্লাস বৃদ্ধি করতে হবে, আর সম্ভবত 3টা ক্লাস নেওয়া লাগবে স্যার সম্ভবত। আমি আর 3টা ক্লাস নিতে পারবো না? জি স্যার। আচ্ছা বুঝছি, আমাকে তাহলে এক্সপ্রেস ওয়েতে যেতে হবে, বুলেট ট্রেন, বুলেটে গতিতে যেতে হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি আগামী ক্লাসটা কিবারে হইতে পারে এটা কি আজকে জানার কোনো সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসটা কিবারে হইতে পারে আজকে জানার সুযোগ আছে? রুটিন না দেওয়া আজকে আছে ভাই। জানার সুযোগ নেই। আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের রু- যিনি সমন্বয় করছেন। রুটিন তো অলরেডি দিয়ে দিছে ভাই। আচ্ছা, রুটিন জানিয়ে একটা দেবো আছে, ইনশাআল্লাহ মঙ্গলবার শিডিউল পরবর্তী ক্লাস ক্লাস। আছে, প্রতি সপ্তাহে মঙ্গলবার একটা শিডিউল ক্লাস আছে আমার সাথে, তাই না? জি স্যার। আজকে কি বার, মঙ্গলবার না? স্যার আগামী মঙ্গলবারের ক্লাসটা একটু অন্য দিন নিলে ভালো হবে স্যার, একটু যদি আপনি অন্য একটা দিন দেন তাহলে ভালো হবে। আপনাদের কোনটা কনভেনিয়েন্ট হয় সেটা আপনারা নিজেরা এক হয়ে আমাকে জানাবেন, আলমগীর ঠিক সাহেব আমাকে ঠিক জানাবেন। আছে। ওটা ঠিক আমি আছে আমার স্যার। কনভেনিয়েন্সে মিলে দেখে একটা সময় হবে, ইনশাল্লাহ, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা এখন আগে বলেন, এই আমি এই পর্যন্ত 3টা ক্লাস নিলাম, 2টা ভার্চুয়ালি একটা অ্যাকচুয়ালি, 3টা ক্লাসের উপর আপনাদের একই, মানে এভাবে হলে ক্লাস চলবে তো? মানে আপনারা এইটাকে এই ফ্রুটফুল হিসেবে পাচ্ছেন কিনা, ক্লাসগুলোকে ফ্রুটফুল হিসেবে পাচ্ছেন কিনা, বা এটা আলোচনাটা জি স্যার। কার্যকরী মনে হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোনো সাজেশন থাকলে আমাকে দিবেন, অসুবিধা নাই। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার একাধারেই সবগুলাই পড়তে হবে তাই না? কোনোটা বাদ দেওয়া যাবে না, 40 থেকে 58 পর্যন্ত। এখানে আমরা আজকে পড়েছি, অন্তত পড়েছি এই জন্য যেগুলো একটু বেশি ফোকাস দিয়েছি, কিছু এমনিতেই আলোচনা করে গেছি। সব সেকশনে কিন্তু প্রশ্ন ছিল না। যেগুলোতে ছিল না এগুলোর মধ্যে দেখবেন যে ওরকম প্রশ্ন আসার বিষয় নেই। আবার কোনো কোনো সেকশনে প্রশ্ন আসে নাই, কিন্তু আসার মতো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেকশনও আছে এখানে। কথা বুঝতে পারছেন? এগুলো আমাদের নমুনা প্রশ্ন, আমরা এগুলো কভার করব। নমুনা পরীক্ষা যে প্রশ্নগুলো আমি দিব সেগুলো কভার করবো ইনশাল্লাহ, আশা করি। আর এছাড়া আপনি যে কোনো এই একাধিক বই ফলো করবেন, গাইড একাধিক ফলো করুন। বেস্ট দুইটা গাইড ফলো করলে এনাফ। মার্কেটে যে বেস্ট দুইটা গাইড ফলো করলে এনাফ। আর কোনো প্রশ্ন আছে? আমি সম্ভবত ধরে নাই নিয়েছি স্যার। আপনাদের আর কোনো জিজ্ঞাসা নেই। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক আমাদের এই কর্মপ্রচেষ্টাকে কবুল করুন, এতে বারাকা দান করুন। সবাইকে সহিনিয়তে থাকা দিন এবং সবাই সহিনিয়ত আল্লাহ কবুল করুন। আশা ব্যক্ত করে আমিন। ইনশাআল্লাহ দেখা হবে। জি। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালাম। আচ্ছা, বিগত ক্লাসের উপরে মডেল টেস্ট ছিল, যারা মডেল টেস্ট দেন নাই তারা মডেল টেস্ট দিতে পারেন। চেক বক্সে আমি লিংক দিয়েছি, সেই লিংকে ঢুকে আপনারা পরীক্ষা দিতে পারেন যারা পরীক্ষা দেননি। ক্লাস টেস্ট, জি মোহাম্মদ আলী ভাই, চেক বক্স আপনি হচ্ছে চেক করেন একটু, সেখানে আমি লিংক দেওয়া আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভাই আপনাদের কারো কোনো কথা আছে? এখন তো স্যার নাই, বলতে পারেন সংকোচে। নারায়ণ ভাই ভাই, ক্লাস কি অনলাইনে পরীক্ষা চলবে দিয়েছি। নাকি অফলাইন হবে? না, ক্লাস চলবে, হলে সরাসরি ক্লাস চলবে। গত ক্লাসে তো একটু ঝড় সরাসরি হলে বৃষ্টি ছিল, ভালো যে হয় ভাই। কারণে গত ক্লাসটা তো ঝড় বৃষ্টি ছিল। আর আজকে স্যার অসুস্থ, যে কারণে কোর্টে যায়নি। আর দ্বিতীয়ত হলো স্যারের গাড়িতে তেল নাই। দুইটা কারণে স্যার যাই আজকে হোক, বলছিল যে একটু একটু অফলাইনের ব্যবস্থা ক্লাসটা করেন। পোস্টপোন করে দেওয়ার জন্য। হ্যাঁ, নারায়ণ ভাই, আমরা যারা পরীক্ষা দিয়েছি, এই জি। উত্তর শীটটার প্রশ্নটা দেওয়া যায় না? আহারে ভাই, উত্তরসূরি তো আপনার কাছে, উত্তরসূরি আমার কাছে কেন? আপনি কত পেয়েছেন? 9। হ্যাঁ, 9। তো আপনার তো উত্তর তো ওখানে দেওয়া আছে। আপনি ওই আবার ঢোকেন, আবার ঢুকলে ভিউ ভিউ ইউজ করে দেখবেন যে আপনার কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে, সেটা দেখাবে ওইখানে। ও, যেটা হয়েছিল ঠিক দিয়ে দেখতেছি, আর যেটা হয়নি সেটা তো কোরাল দেওয়া। তা কোরাল দেওয়াটা জি, কেমনে বুঝবো সঠিক কোনটা? যেটা সঠিক সেটা নিচে দেওয়া আছে। ও, ঠিক আছে, ওকে। জি ভাই, এই যা, ক্লাসগুলো যদি রেকর্ডের ব্যবস্থা থাকতো তাহলে জি আমরা ক্লাসের যারা রেকর্ড ক্লাস আছে। মাঝখানে মাঝখানে নেট প্রবলেমের কারণে বা বিভিন্ন কারণে কোনো একটা গ্রুপে যদি থাকতো তাহলে আমরা কোনো এক সময় লিংকের সাথে সংযুক্ত হয়ে এগুলো দেখে দেখে আমরা হয়তো কিছুটা কভার করে নিতে পারতাম।